নমস্কার। আমাদের আজকের গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন আছে। আমি অর্থাৎ আজকের গল্পের ন্যারেটর তথা সাউন্ড এডিটর অর্ণব বর্তমানে একটু অসুস্থ। বেশ কিছুদিন যাবৎ সর্দি ও জ্বরে ভুগছি। ভেবেছিলাম এই সপ্তাহেও গল্প আনা হয়তো সম্ভব হবে না। তারপর মনে হলো গত সপ্তাহের আগের সপ্তাহেও আপনাদের ফাঁকি দিয়েছি, তাই অসুস্থতা নিয়েও চেষ্টা করছি গল্প শোনানোর। পরিবেশনায় যদি কোনো ত্রুটি হয়ে যায় নিজ গুণে মার্জনা করে দেবেন। এবার গল্পে আসি। গত 20শে ডিসেম্বর আমরা আপনাদের নিঝুম রাতের আগন্তুক নামে একটি গল্প শুনিয়েছিলাম, মনে আছে? গল্পটির শেষে আমরা জানিয়েছিলাম গল্পটির একটি সিকুয়ালও আমরা নিয়ে আসব। আপনারাও আমাদের বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছেন সেই গল্পটির জন্য। প্রতিশ্রুতি মতো আজ আপনাদের জন্য থাকছে সেই সিকুয়াল গল্পটি, ঘড়িতে যখন 3:13। দুটি গল্প একত্রে প্রথম সংকলিত হয়েছিল লালমাটি প্রকাশনের অষ্টবসুর অক্টোপাস বইটিতে নিঝুম রাতের আগন্তুক নাম নিয়ে। বইটি 8 জন সুলেখকের প্রধানত থ্রিলারধর্মী কাহিনীর একটি সংকলন। প্রকাশিত হয় 2020 সালের কলকাতা বইমেলায়। আমাদের আজকের গল্পের লেখক সৌভিক মুখোপাধ্যায় ফেসবুক তথা প্রিন্ট মিডিয়ায় সুপরিচিত রসিক উপাধ্যায় নামে। 2020 বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা হাস্যরসধর্মী একক বই চন্দ্রহাসের 16 কলা। এছাড়াও তাঁর সৃষ্ট বিভিন্ন কৌতুক ও ভৌতিক গল্প, কবিতা, কমিক্স আপনারা পেয়ে যাবেন রসিকের খাগের কলম পেজটিতে। এবার আমাদের আজকের গল্পটি শুরু করার আগে গল্প শোনার কিছু নিয়ম বলে দিই। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই এমন আছেন যারা নিঝুম রাতের আগন্তুক শুনে ফেলেছেন। এ নিয়ম তাদের জন্য না। যারা নিঝুম রাতের আগন্তুক না শুনেই ঘড়িতে যখন 3:13 শুনতে চান তাদেরও কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যারা ভেবে রেখেছেন নিঝুম রাতের আগন্তুক পরে শুনে নেবেন, তাদের অনুরোধ ওই গল্পটি আগে শুনে নিয়ে তারপর ঘড়িতে যখন রাত 3:13 শুনুন, নইলে কিন্তু স্পয়লারের ফাঁদে পড়তে হবে। ব্যাস, সব নিয়মকানুন পরিষ্কার। এইবার আমরা শুরু করছি আমাদের আজকের নিবেদন রসিক উপাধ্যায়ের কলমে ঘড়িতে যখন 3:13। পাক্কা 27 মিনিট লেট করে ট্রেনটা যখন কৃষ্ণদহ স্টেশনে ঢুকল তখন ঘড়িতে ঠিক দুপুর 3:13। পোশাকি নাম কৃষ্ণদহ হলেও লোকমুখে হয়ে গেছে কেনেদা। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে পৌষের পল্লীগ্রামের শীতের কামড়টা হাড়ে হাড়ে টের পেলেন কলকাতার ভূতারি সংঘ ক্লাবের জেনারেল সেক্রেটারি শ্রী ধুরন্ধর ধর। সদস্য সংখ্যা 5 হলেও ভূতারি সংঘ শহরের বেশ নামজাদা একটি ক্লাব। সারা পশ্চিমবঙ্গে তো বটেই, এমনকি বিহার, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার কিছু জায়গাতেও যত হানাবাড়ি, পোড়োবাড়ি বা হন্টেড হাউস আছে সেসব জায়গায় গিয়ে রাত কাটিয়ে ভিডিও তুলে নিয়ে এসে প্রমাণ করে যে ভূত বলে কিছু নেই। দল বেঁধে যায় না, একজন কি খুব জোর 2 জন যায়। যদি বেশি লোক দেখে ভূত না আসে, ভূতেদেরও তো প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে নাকি? কাগজে, বিভিন্ন পত্রপত্রিকাতে, এমনকি টিভির কেবল চ্যানেলেও এই ক্লাবের সাক্ষাৎকার জনগণের নজর কেড়েছে। রীতিমতো হাফ সেলিব্রিটি বলা যায়। মুখপস্তিকা তথা নানাবিধ সোশ্যাল মিডিয়াতে এদের অনুগামীদের সংখ্যাটা নেহাত কম নয়। 3 জন সদস্যকে নিয়ে এদের রিসার্চ উইং, যাদের কাজই হলো ইন্টারনেট ও লোকমুখে বিভিন্ন ভুতুড়ে জায়গার খবরাখবর জোগাড় করে তার আনুপাতিক সত্যতা যাচাই করে একটি ফিল্ড রিপোর্ট বানানো।
এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে ফিল্ড এজেন্টরা সেই বাড়ি বা স্থানে গিয়ে সরেজমিনে তদন্ত করে, রাত্রিবাস করে ভিডিও তুলে একটি ছোটখাটো তথ্যচিত্র বানিয়ে প্রমাণ করেন যে এই সব তথাকথিত ভৌতিক স্থান আসলে স্রেফ গুজব আর ধাপ্পাবাজি। এই ফিল্ড এজেন্টরা দুজন, ধুরন্ধর ধর এবং দিব্যকান্তি পাকরাশি। এতদিন বেশ চলছিল, ভালোই নামডাক হয়েছে। লোকমুখের প্রচার এই কথাই বলছে যে ভূতের ভয় নামক সামাজিক ব্যাধিটির, যার মূলে নাকি অশিক্ষা আর অন্ধবিশ্বাস, তার শেকড়ে এই সংঘ তীব্র কুঠারাঘাত করে সমাজের উপকারী করছে। সবই ঠিকঠাক ছিল। বাদ সাধল কয়েক মাস আগে ষষ্ঠীপুর নামে এক অজপাড়া গাঁয়ের উদ্ভট ঘটনাটা। এক ভুতুড়ে জমিদার বাড়ির খবর পেয়ে ক্লাবের অন্যতম ফিল্ড এজেন্ট দিব্যকান্তি পাকরাশি ষষ্ঠীপুর যায়, আর সেখানে নাকি সত্যিই ভূত দেখে। ধরবাবুরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাত্রার আগের দিন খবর আসে যে তার শাশুড়ি নিখোঁজ হয়েছেন। তাই তড়িঘড়ি তাকে ছুটতে হয় শ্বশুর বাড়ি। যাই হোক, শ্বশুর বাড়ির ঝামেলা কোনো মতে মিটিয়ে কলকাতা ফিরে ধর শুনলেন যে পাকরাশি ভূত দেখে লেজে গোবরে হয়ে ভিড়মি খেয়ে একসা কাণ্ড। ভূত দেখার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়াতে ধুরন্ধর ধর তার শ্বশ্রুমাতার উপর যার পরনাই বিরক্ত হলেন। নিখোঁজ হওয়ার আর সময় পেলেন না ভদ্রমহিলা। এই ষষ্ঠীপুরে ভূত দেখার পর থেকেই পাকরাশি সম্পূর্ণ বদলে যায়। খবর শুনে ধুরন্ধর হন্তদন্ত হয়ে পাকরাশির বাড়ি গিয়েছিলেন। সেখানে যা দেখলেন তাতে ধুরন্ধর নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। যে লোক আগে ভূত প্রেত, টোটকা তাবিজ, জ্যোতিষ কুনিনের নাম শুনলে অট্টহাস্য করত, আজ তার গলা, হাত, কোমর মিলিয়ে অন্তত গোটা 20 আংটি, তাবিজ, মালা, মাদুলির অপ্রত্যাশিত জটলা। আলো জেলে রাতে ঘুমোয়, বাথরুমে যাওয়ার প্রয়োজন হলেও ঘুমন্ত স্ত্রীকে ডেকে তোলে দোরগোড়ায় পাহারা দেওয়ার জন্য। এমনকি টিকটিকি ডেকে উঠলেও চমকে উঠে ভয় ভয় চোখ নিয়ে ভূত খোঁজে। ইদানিং আবার মাস্তুত শালার পাল্লায় পড়ে কোনো এক টিকিওয়ালা বোস্টম গুরুজি ধরে ভক্তি মার্গে গিয়ে সম্পূর্ণ উচ্ছন্নে গিয়েছে। এখন তাকে ভূতারি সঙ্গে সদস্যপদে রাখাটাই বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে লোকটার জন্য খারাপ লাগে ধুরন্ধরের। পরে কোনো এক সময় ওই ষষ্ঠীতলা গিয়ে ব্যাপারটার একটা ফয়সালা করে আসবেন তিনি। আপাতত এই কৃষ্ণদহের কথায় আসা যাক, যার রেল স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের গল্পের নায়ক ধুরন্ধর ধর অবতরণ করেছেন। রিসার্চ উইংয়ের সবচেয়ে চটপটে সদস্য জলময় বল এই জায়গার হদিশি এনে দিয়েছে। জলময়ের এক দুঃসম্পর্কে দিদি দেওরের ভাইরা ভাই এককালে এই কৃষ্ণদহে থাকত, মানে তার ছেলেবেলা কেটেছে আর কি। নাম খগেশ সামন্ত। ছোটবেলা থেকেই শুনে এসছে কৃষ্ণদহের পরিত্যক্ত জমিদার বাড়িটির ভুতুড়ে বলে বদনাম রয়েছে। আর সে বদনামের এমনই প্রভাব যে সন্ধ্যের পর গ্রামের ছেলে, বুড়ো, জোয়ান কেউ নাকি সে বাড়ির ত্রিসীমানা মারায় না। জলময় বলেছিল, ধরদা খবর একদম পাক্কা, চোখ বুঝে চলে যায়। খগেশের পৈতৃক বাড়ি আছে ওখানে, যদিও এখন কেউ থাকে না, তবে একজন বিশ্বস্ত চৌকিদার কাম রাঁধুনি আছে। প্রত্যেক মাসে কলকাতায় এসে মাইনে আর অন্যান্য খরচাপাতির টাকা নিয়ে যায়। গত পরশুই খগেশ তাকে এ মাসের টাকা দিয়ে দিয়েছে। এমনকি আপনি ওখানে কদিন থাকবেন বলে কথাও বলে রেখেছে। আপনাদের যত্ন আত্মীর ভার ওই চৌকিদারের ওপরেই, কোনো সমস্যা হবে না। আর কিছু বলবে জলময়? না মানে তেমন কিছু নয়, এই অভিযানে কি আমি আপনার সঙ্গী হতে পারি দাদা? এবারে নয় জলময়। এক কথাতেই যেন জলময়ের উৎসাহে জল ঢেলে দিলেন ধুরন্ধর। তুমি তো জানো যে অভিযানে আমি হয় একা নয়তো পাকরাশিকে নিয়ে যাই, আর তার যা অবস্থা
ভাবছি এবারে জোর করেই নিয়ে যাব। একটা যুক্তিবাদী লোক সম্পূর্ণ মেদামেরা হয়ে যাবে আর আমি চোখের সামনে সেটা বসে বসে দেখব, এ কখনো হতে পারে না। তাছাড়া এটা আমাদের সংগঠনের বদনামও বটে। পাকরাশিকে ফেরানোর একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে। ইস্টার্ন বাইপাসের ধারে উজ্জয়িনী অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের 3 নম্বর বিল্ডিংয়ের 4 তলায় 2 কামরা ছিমছাম ফ্ল্যাট পাকরাশি দম্পতির। বৈঠকখানায় বেতের সোফা সেটে 3 জন বসেছিলেন, দিব্যকান্তি, তার স্ত্রী অভয়া আর ধুরন্ধর। দিব্যকান্তি কেমন গুটি সুটি মেরে কুচকে সোফার এক কোণে বসেছিলেন। লম্বা রোগাভোগা চেহারা, গায়ের রং ফর্সা না বলে ফ্যাকাশে বলাই ভালো। আগে ধুরন্ধরকে দেখলে দিব্যকান্তি এক মুখ 32টা শুভ্রকান্তি মূল সহযোগে হেসে অভ্যর্থনা করত। এখন ঠোঁট চেপে খুদ খেকো উদ বেড়ালের মতো পিটপিট করে তাকিয়ে আছে। তবে লোকটাকে দেখলে বোঝা যায় কোনো এক ভয়াবহ মানসিক ধাক্কায় যেন কেঁচো হয়ে গেছে। শীর্ণ আঙুলগুলোয় একটা তুলসী কাঠের মালা জড়িয়ে বিড়বিড় করে কিছু জপে যাচ্ছিল। ওর অবস্থাটা একবার দেখেছেন ধরদা? কি মানুষটা কি হয়ে গেছে, কি কুক্ষণে যে ওর ষষ্ঠী পড়ে গেছিল। তখন ওর সাথে যেতে না পারার আফসোস আমার সারা জীবন থেকে যাবে। ওর খবর শুনে তখন আগের বারে এসেছিলাম, এ তো দেখছি কোনো পরিবর্তনই হয়নি। আচ্ছা, এটা কি শুরু করেছে পাকরাশি? মিনমিনে গলায় অবিশ্বাস্য নির্লিপ্ত কণ্ঠে দিব্যকান্তি উত্তর দিয়েছিল, আপনি তো আর সেখানে ছিলেন না। আমি কি দেখেছি তা আমি জানি। আমার ভূতের উপর অবিশ্বাসের পর্দা উঠে গেছে ধরদা। আমি এখন সর্বান্তকরণের শ্রী শ্রী 108 বাবা হট্টমূলানন্দজির চরণে ঠাঁই নিয়েছি। বাবা আমাকে রোজ ভোরবেলা 2টো কাঁচা হট্টমূলো খেতে বলেছেন, মন শান্ত হবে। হ্যাঁ, আর গন্ধের চোটে আমি মরি আর কি। তুমি আর একবার আমাকে বলো তো অভয়া, ঠিক কি কি ঘটেছিল? সেদিন বেচুদা যখন ওকে নিয়ে এলো তখন তো ওর অবস্থা দেখে আমার প্রাণ উড়ে যাবার জোগাড়। মৃগী রোগীর মতো কেঁপে চলেছে আর বিড়বিড় করে কি সব যেন বলছে। বেচুদা বলল এ নাকি হওয়ারই ছিল, ষষ্ঠীপুরের ভূতের খপ্পরে পড়েছিল কিনা, প্রাণে বেঁচে গেছে এই নাকি ঢের। আপনি তো জানেন ধরদা, আমি আটখোলার মিত্তির বাড়ির মেয়ে। আমার দাদুর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ভূত পিশাচ আমি থোড়াই কেয়ার করি। আর ওই বেচুটা একটা চিরকেলে ম্যাদামারা প্রাণী, কুসংস্কারে ঠাসা একেবারে। তবে একটা ব্যাপারে না আমার বেশ খটকা লেগেছে। ওই কোবরেজি ওষুধের বোতল দুটো তো? তুমি আগের বারে বলেছিলে বটে। আর একটা পাকানো কাগজ মতো তো কিছু ছিল, তাই না? তখন দেখা হয়নি সচক্ষে, একবার নিয়ে এসো তো, দেখি ব্যাপারটা কি। সেই জিনিস কি আরো রাখতে দিয়েছে ঘরে? মানে? পরের দিনই টলতে টলতে সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছে। বলে কিনা পেটের ব্যামোতে মরি সেও ভালো, কিন্তু ব্রহ্মদৈত্যের দেওয়া ওষুধ গিলব না। সে কি, এইভাবে কেউ এভিডেন্স নষ্ট করে? ছি 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 ছি। আরে ওটা পরীক্ষা করলে ল্যাটা চুকে যেত যে ভূতের দেওয়া না কোনো ছ্যাঁচড়ার দেওয়া। আমার তো মনে হয় ওই বেচুই কিছু কারসাজি করেছে। কে জানে কি হয়েছে ধরদা। বেচুর বউ তো শুনলাম নাকি চর্বচস্য ভরে দিয়েছিল টিফিন ক্যারিয়ারে। আপনি তো জানেন পেটের রোগী হলে কি হবে, খাবার দেখলে তো আপনার বন্ধুর নোলা কিরকম লক লক করে ওঠে না। নির্ঘাত ওইসব গিলে তারপর পেট গরম হয়ে উদ্ভট সব জিনিসপত্র দেখেছে। ইউ মিন হ্যালুসিনেশন? হ্যাঁ, সেটা তো হতেই পারে। হবেও বা, ঠিক তো বলতে পারলো না কি দেখেছে। একবার বলে বুড়ো কবিরাজ, একবার বলে ধোয়াটে শরীর, সব নাকি উবে যাচ্ছে। একবার বলে জমিদার ভূত মাংস খেয়েছে বলে মারতে এসেছিল। কথার তো কোনো মাথা মুন্ডুই নেই।
কি যে হলো মানুষটার। বুঝলাম। বলে ধুরন্ধর তার প্রিয় মিত্রটির দিকে ঘুরে বসলেন। দেখো পাগরাশি, তুমি ষষ্ঠীপুরে সঠিক কি দেখেছিলে তা তুমি নিজেও ঠিক করে বলতে পারছো না। তোমার সঙ্গে একবার সেখানে গিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসা যাবে না হয়, কিন্তু এখন তুমি যা নাটক শুরু করেছো তার কহতব্য নয়। এতে আমাদের ভূতারি সঙ্গের ইমেজের কতখানি ক্ষতি হচ্ছে সে খেয়াল আছে তোমার? আমি আমাদের সেই পুরনো যুক্তিবাদী দিব্যকান্তিকে ফেরত চাই, আর তার জন্যই তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব আমাদের নতুন অভিযানে, কৃষ্ণদহে। নাও, চটপট তৈরি হয়ে নাও দেখি। আমি পারলে এক্ষুনি ওই ষষ্ঠীপুরে গিয়ে একখানা ফয়সালা করে আসতাম, কিন্তু এই অভিযানের সব ব্যবস্থাই হয়ে গেছে। তোমাকে কথা দিচ্ছি, ফিরে এসে আমরা ষষ্ঠীপুরে গিয়ে তোমার ভুলটা ভাঙাবো। সেই ভালো ধরদা, এই মিনিমুখো ভীতু লোকটাকে আমরা সহ্য হচ্ছে না। অভয়া তীব্র বাক্যবান। এমন বিপদের সময় নিজের স্ত্রীও যে পাল্টি খাবে তা দিব্যকান্তি ভাবতে পারেননি। আঁতকে উঠে বলেছিল, হ্যাঁ, নতুন নতুন অভিযান মানে মানে আবার ভূত খুঁজতে যাওয়া? আমাকে ছেড়ে দিন দাদা, আমাকে ছেড়ে দিন, আমি মূলো খাবো, ভারী কচি মূলো। আপনি একটু খাবেন? বলে ধাঁ করে রান্নাঘরে ছুটে গিয়েছিল পাকরাশি, বোধহয় মূলো আনতে। দেখেছেন দেখেছেন ধরদা, লোকটা কি ছিল আর কি হয়েছে। স্বামীর এভাবে আমূল বদলে যাওয়াটা মেনে নিতে পারছিল না অভয়া। তারপর টিকালো নাকের পাটা দুটো স্ফীত করে গলার সুর সপ্তমে চড়িয়ে দিব্যকান্তিকে উদ্দেশ্য করে বলেছিল, আমি কিন্তু আমার মাকে আসতে বলে দিয়েছি। তুমি তো জানো আমার মা সাইকিয়াট্রিস্ট। মা থাকবে এখানে হপ্তাখানেক তোমার মনের জ্বর ছাড়াতে। দেখি তখন কোন মূলো বাবা উচ্ছে বাবা তোমাকে বাঁচায়। ধুরন্ধর তার এক সাহেব বন্ধুর কাছে বহুদিন আগে একটা কথা শুনেছিল। আউটল আর ইনলদের মধ্যে তফাৎটা কি? তফাৎ হলো আউটলজ আর অলওয়েজ ওয়ান্টেড। একজন আউটল সবসময় ওয়ান্টেড হয়, কিন্তু ইনল, বিশেষ করে মাদার ইনল, যিনি কিনা আবার সাইকিয়াট্রিস্ট, তার আশু শুভাগমন একজন অসহায় সানিল্লর কাছে কতটা আনওয়ান্টেড তা সহজেই অনুমেয়। থাকে, বিতর্কে গিয়ে লাভ নেই। মোট কথা, জামাতার কানে মনোরোগ বিশেষজ্ঞ শাশুড়ি মাতার নাম আসা মাত্র বাবা মূলানন্দর নামের মহিমাকেও তা যেন ছাপিয়ে গেল। 7.5 মিনিটের মধ্যে সেই ঢাউস কিডব্যাগটা নিয়ে বেজার মুখে ধুরন্ধর ধরের সামনে উপস্থিত হয়েছিল ভূতারি সংঘের রিটায়ার্ড হার্ড ফিল্ড এজেন্ট শ্রী দিব্যকান্তি পাকরাশি। এই কিডব্যাগটাই ষষ্ঠীপুরেও তার সঙ্গী ছিল। প্ল্যাটফর্মে নেমে পাঞ্জাবির ওপর চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন ধুরন্ধর। পিছন ফিরে হাঁক মারলেন, কই হে পাকরাশি, এবার নামো, ট্রেন ছেড়ে দেবে তো? কামরার ভেতর থেকে একটা হাড়গিলে ফ্যাকাশে মুখ উঁকি মারল। নামবো? এসে গেছি বুঝি? তীব্র অনিচ্ছা নিয়ে লিকলিকে পা দুটো তার দেহটাকে ট্রেন থেকে প্ল্যাটফর্মের কঠিন পাথুরে জমির ওপর টেনে নামালো। গুটি গুটি পায়ে ধুরন্ধরের কাছে এসে বলল, কই কাউকে তো দেখছি না ধরদা আমাদের নিতে আসার জন্য। খবর পাইনি বোধ হয়, গা গঞ্জের ব্যাপার তো। তো চলুন, ভালোই হয়েছে, আমরা বরং ফিরতি ট্রেনে ফিরে যাই। দিব্যকান্তির কথায় কান না দিয়ে ধুরন্ধর 4-5টা মেপে নিলেন। আর 5টা গ্রামের স্টেশনের সাথে বিশেষ কোনো তফাৎ নেই। একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে একটা সিমেন্টের বেঞ্চ। কয়েকটা নেড়ি কুকুর তাদের এলাকায় নতুন দেখে উদাস চোখে মেপে নিয়ে আবার নিজেদের মতো স্টেশন চত্বরে ঘুরে বেড়াতে লাগলো। অদূরে একটা চায়ের দোকান, যার বর্ণনা নিষ্প্রয়োজন।
কোনো ওভারব্রিজ নেই। এখানকার লোক নিশ্চয়ই অপরদিকের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেল লাইন পার হয়েই যাতায়াত করে। চায়ের ঝুপড়িটা থেকে হাত বিশেক দূরে একটা ইটের ঘর, যেটা সদ্য চুনকাম করা হয়েছে। স্টেশন মাস্টারের অফিস হয়তো। কয়েকজন নিত্যযাত্রী ট্রেন থেকে নেমে যে যার গন্তব্যের দিকে এগিয়ে গেল। ট্রেনটাও যথাসময় যান্ত্রিক বাঁশি বাজিয়ে দুলকি চালে পরে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেনটা যতক্ষণ না দিগন্তে মিলিয়ে গেল, ততক্ষণ দিব্যকান্তি অসহায়ভাবে লৌহ পথগামী যানটার দিকে তাকিয়ে রইল। এখন বেচারি সম্পূর্ণ ভূত, খ্যাপাটে গোয়ার ধুরন্ধর আর ভাগ্যের সাঁড়াশি আক্রমণের কবলে পুরোপুরি স্যান্ডউইচ। শীতের বেলায় সূর্যি ঠাকুরও যেন একটু তাড়াতাড়ি পশ্চিমে যাওয়ার জন্য ব্যগ্র। অসত্য গাছটাকে পিছনে ফেলে কিছুটা এগিয়ে গেলেন ধুরন্ধর আর দিব্যকান্তি। স্টেশন চত্বরটায় এখন ওরা ছাড়া আর কোনো লোকজন নেই। ধুরন্ধর ঈষৎ ভ্রু কুঞ্চিত করলেন। বড় কাঁটাটা হাতঘড়ির ডায়ালের বৃত্তপথের প্রায় অর্ধেকটা পরিক্রমা করে ফেলেছে, অর্থাৎ 3:30 বাজতে চলেছে। লোকটা এলো না কেন এখনো? জলময় তো বলেছিল সামন্তদের চৌকিদারকে আগে থেকেই নাকি খবর দেওয়া রয়েছে। ট্রেনটা তো লেট করেছে, লোকটার তো আগে থেকেই প্ল্যাটফর্মে অপেক্ষা করার কথা। জলময় কি যেন নামটা বলেছিল চৌকিদারের? অধমের নাম নবদ্বীপ পাখিরা। আপনারা কলকাতা থেকে আসতেছেন তো বাবুরা? দিব্যকান্তি প্রচন্ড ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠল। এমন করে পিছন থেকে কেউ উদয় হয়? বাবারে, আরেকটু হলে হার্ট ফেল করে ফেলতাম। পাকরাশি আজকাল অল্পেতেই খুব নার্ভাস হয়ে যায়। ওর এই ভোম্বল মার্কা অবস্থাটা কাটানোর জন্যই ধুরন্ধর ওকে সঙ্গে করে টেনে এনেছে। কিন্তু সত্যি তো, লোকটা এলো থেকে মাটি ফুঁড়ে উঠল যেন। বেটে খাটো খেটে খাওয়া চেহারা, মাথায় খোঁচা খোঁচা সাদা পাকা চুল, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি, কুতকুতে চোখ, গায়ে একটা হালকা নীল রঙের ফতুয়া আর হেঁটো ধুতি। বয়স আন্দাজ 50-এর মাঝামাঝি। আমি তো সেই কখন থেকে এসে বসে আছি বাবু ওই গাছতলায়। ট্রেন তো প্রায় লেট করে আসে, বসে বসে একটু ঢুলু নিয়ে গেছিল। ট্রেনের হুইসেল শুনে ঘুমের চটকাটা ভেঙে গেল। আসলে গাছের ওই দিকটায় ছিলাম তো, তাই বোধহয় বাবুরা আমরা দেখতে পানি। তা হবে। তোমাকে সব বলা আছে তো আগে থেকে? হ্যাঁ বাবু, এই তো গেল পরশু দিনে আমি কলকাতা গেছিলাম মাইনে নিতে। তা ছোদ্দা বাবু তো আমার সব খুলে বলে দিলেন, কলকাতা থেকে 2-1 বাবু আসবেন, থাকবেন, গ্রাম দেখবেন। আমি আপনাদের থাকা খাওয়া সব বন্দোবস্ত করেছি, চলেন চলেন আমার সাথে। বলে তাদের ব্যাগ নিয়ে আগে আগে চলল নবদ্বীপ পাখিরা। স্টেশনের বাইরে এসে দিব্যকান্তি ফিসফিস করে বলল, ধরদা, বলছি এই লোকটাকে একটু চিমটি কেটে দেখুন তো। মানে চিমটি কাটবো কেন? না মানে ওই একটু শিওর হওয়া আর কি, মানে মনুষ্য পদবাচ্য কিনা। তোমার কি ভূত বলে মনে হচ্ছে? আমাদের রিসিভ করতে এসছে স্টেশনে। মাথাটা কি সম্পূর্ণ গেছে পাকরাশি? ধমকে উঠলেন ধুরন্ধর। তারপর লোকটিকে জিজ্ঞেস করলেন, আমরা কিসে যাচ্ছি নবদ্বীপ? পাঁজরে একটা কনুইয়ের হালকা খোঁচা খেয়ে দীপকান্তির দিকে অবাক হয়ে তাকালেন ধুরন্ধর। আমরা নবদ্বীপ যাচ্ছি নাকি ধরটা? মানে সেই গ্রেট চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ? নবদ্বীপ যাবেন কেনে বাবুরা, আমার নাম নবদ্বীপ। আমরা এই ভ্যান রিক্সা করে যাব বাবু, আমার নিজের ভ্যান রিক্সা। 1.25 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব সামন্ত বাবুদের বাড়ি। স্টেশনের বাইরে একটা তেঁতুল গাছের নিচে দাঁড় করানো রংচটা লড়ঝড়ে ভ্যান রিক্সা। নীল রঙের কাঠের পাটাতনের ওপর
3-4টে চটের বস্তা পাতা। তার উপরই পা ঝুলিয়ে বসলেন ভূতারি সংঘের 2 সদস্য। তাদের পাশে তক্তার ওপরেই ব্যাগ দুটো রেখে চালকের আসনে হাসি মুখে গদিয়ান হলো পাখিরা। এবড়ো খেবড়ো গ্রামের রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে চলল সেই বিচিত্র যান। মিনিট 15 পথ অতিক্রম করার পর দিব্যকান্তি বলল, এই ধরদা, আর কিছুক্ষণ এরকম করে ঝাঁকালে তো শরীরের ভেতরের কলকবজা সব খুলে বেরিয়ে যাবে দাদা। ডু সামথিং। ধুরন্ধরের ঠোঁটে একটা তাচ্ছিল্যপূর্ণ বঙ্কিম হাসি ফুটে উঠল। তার চেহারাটি চোখে পড়ার মতো। উচ্চতায় 5 ফুট 9-10 ইঞ্চি, ব্যায়াম করা পেটানো চেহারা। 44 বছর বয়সেও দেখলে মনে হয় 35-এর বেশি নয়। ব্যাক ব্রাশ করা চুল, কানের পাশে 2টো লম্বা জুলফি, নাকের নিচে একটা কেয়ারি করা প্রজাপতি গোঁফ চেহারাতে একটা আলাদা বৈশিষ্ট্য এনেছে। সোনালি ফ্রেমের চশমার পাতলা কাঁচের পিছনে উজ্জ্বল ও তীক্ষ্ণ নেত্রদয় তার মনের অন্তহীন ঔৎসুক্যকে জানান দেয়, কিঞ্চিৎ সাবেকি মেজাজের। তাই এই 21 শতাব্দীতেও ধবধবে সাদা গিলে করা পাঞ্জাবি আর কোঁচানো ধুতি তার 12 মেশে বেশ। শুধু শীতে একটি কাশ্মীরি শাল পাঞ্জাবিটিকে সঙ্গ দেয়। ধনী বনেদি বংশের ছেলে, বাপদাদু বিস্তর টাকা করে রেখে গেছেন, তাই চাকরি বাকরির বা ব্যবসার ধার না ঘেঁষে সারা বাংলা জুড়ে ভূত খুঁজে বেড়াচ্ছেন। বেকার বড়লোকের ছেলে হলে যা হয় আর কি। দিব্যকান্তির কথা শুনে তিনি বললেন, কেন পাগরাশি, এই তো অনেকটা ওই ভাইব্রেটরের কাজ করছে। কলকাতার জিমন্যাসিয়ামে লোকজন ভুঁড়ি কমাতে এটা নিয়মিত ব্যবহার করে। হে, আমার তো বেশ লাগছে। ক্যালোরি বার্ন হচ্ছে পাগরাশি, ক্যালোরি বার্ন হচ্ছে। বলে কৃষকায় পাকরাশির অস্থি চর্মসার কাঁধে এক 82 শিক্ষার সস্নেহ চাপ্পড় মারলেন। ঝাঁকুনির চোটে এমনিতেই বেচারির নাবিশ্বাস উঠেছিল। অপ্রত্যাশিত চপেটাঘাতে গেছি রে বাবা রে, বাবা ওরে বাবা, ওরে বাবা, বাবা রে করে কোঁকিয়ে উঠে তার স্বর্গত পিতৃদেবের নাম মনে আছে কিনা যাচাই করল। এই এক বদভ্যেস ধরদার। কথায় কথায় উত্তেজিত বা খুশি হলেই পাগরাশির এই প্যাংলা কাঁধটার ওপরেই তার ভালোবাসা উজাড় করে দেন। মাঝে মাঝে তো দিন 2-1 ধরে ব্যথা থাকে। ধুরন্ধর কেন যে তার মুগর ভাজা হস্তের চপেটাঘাতে স্কন্ধাবার তা স্কন্ধেই প্রতিবার ফেলেন, তা দিব্যকান্তি বুঝতে পারে না। এরকম চলতে থাকলে ক্যালোরি নয়, বেচারার গোটা দেহটাই না বার্ন হয়, বার্নিং ঘটে। হঠাৎ ভ্যান রিক্সাটা ব্রেক কষল। পদার্থবিদ্যার নিয়ম মেনে দিব্যকান্তি হুমড়ি খেয়ে ধুরন্ধরের কোলে এসে পড়ল। রাস্তা জুড়ে একটা বিশাল গাড্ডা, অন্তত 2-3 ফুট গভীর তো হবেই। তার মধ্যে আবার প্রায় একই রকম দেখতে আর একটা ভ্যান রিক্সা ভেঙে চুরে পড়ে রয়েছে। একটা চাকা নীল তক্তাটা থেকে পুরো খুলে বেরিয়ে বেঁকে তুবড়ে গেছে। তবে ধারের কাছে কাউকে দেখা গেল না, হয়তো চালকের বিশেষ লাগেনি। তবে রিক্সাটাকে উদ্ধার করতে আসেনি। এ কি, রাস্তার মাঝখানে এত বড় গর্ত তো আমাদের কলকাতার বিশেষত্ব। পড়লে আর উঠতে হচ্ছে না। উন্নয়ন দেখছি এখানেও এসে পৌঁছেছে। কি বলো পাগরাশি? ধুরন্ধর উদাত্ত স্বরে রসিকতা করলেন। গাড়ি আর নড়ে না, গর্তটার পাশে ঠায় দাঁড়িয়ে আছে। ধুরন্ধর দেখলেন নবদ্বীপ পাখিরা উদাস চোখে ভাঙা রিক্সাটার দিকে তাকিয়ে। কি ব্যাপার নবদ্বীপ, দাঁড়িয়ে আছো কেন? পাশ কাটিয়ে বেরিয়ে যাও। শীতের বেলা আলো থাকতে থাকতে পৌঁছতে হবে তো। দেখছেন বাবু, কি দশাখান একবার দেখছেন। ভাগ্যি ভালো যে এখনো সূর্যি ডোবেনি, তাই চোখে পড়ল। রাত বিরেতে লোকজন কখনো ঠাউর করতে পারবে বলেন তো? কি রকম হুড়মুড়িয়ে ভ্যান সিদ্ধ পড়েছে দেখেন।
সাক্ষাৎ জমের ফাঁদ। কতবার গ্রাম পঞ্চায়েতে গিয়ে বলেছি রাস্তার এই দিকটা মেরামতির জন্যে, তা কোন পাটিয়ার গরিবের কথা শুনে বলেন বাবু। গর্তের পাশ কোনো রকমে কাটিয়ে ভ্যান রিক্সা আবার চলতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। পাখিরা মেঠো পথ ছেড়ে একটা জনমানবহীন জংলা সরু রাস্তা ধরল। এই তুমি এই রাস্তা ছেড়ে এই নির্জন পথে চালাচ্ছ কেন? শুনশান জায়গার মধ্যে দিয়ে যেতে যেতে পাগরাশি ত্রস্ত হয়ে ওঠে। চিন্তে করবেন না বাবুরা, সামনে একটা চায়ের দোকান আছে, এই সময় গায়ের অনেকে সেখানে জড়ো হয় আড্ডা দেওয়ার জন্য। শহরে মানুষ দেখলেই বক বক করে একেবারে মাথা দড়িয়ে ছেড়ে দেবে, তাই এই শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি পৌঁছেও যাব, আবার লোকজনের রেন্তার কথাবার্তার মধ্যে পড়তে হবেনি। ভালো বুদ্ধি হে পাখিরা, এখন আর গ্রামের লোকজনের সাথে অনাবশ্যক বকবকানি করার ইচ্ছে নেই। তা তুমি তো সামন্তদের বাড়ি দেখাশোনা করো, ভ্যান রিক্সা চালাও কেন? ওনাদের মতো দয়ালু মানুষ হয় না বাবু। ছোদ্দা বাবুদের তো এখানে যত চাষ জমি আছে সেখানে আমিই ফসল ফলাই। ফসল বিক্রি যা টাকা হয় তার 12 আনা ওদের আর 4 আনা আমার। এই ভ্যান রিক্সা করেই তো বস্তা ভর্তি ফসল নিয়ে যাই জোরদারের কাছে, ওই ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে। খানিকক্ষণ বাদে সেই জনহীন নির্জন রাস্তার শেষে পাখিরা বাঁদিকে ঘুরতেই একটা দোতলা মাঝারি মাপের বাড়ির সামনে এসে দাঁড়ালো ভ্যান রিক্সাটা। মালপত্র নামিয়ে নবদ্বীপ বলল, আসেন আসেন বাবু, এই হলো গিয়ে সামন্ত বাবুদের বাড়ি। বাড়ি পাকা হলেও চালে খড় দেওয়া আছে। সামনে ছোট উঠোন, তার একপাশে দাঁই করে রাখা বস্তার ঢিবি, ধান টান হবে হয়তো। বাড়ির দাওয়ায় একটা লম্বা কালো রঙের কাঠের বেঞ্চি, তার পাশ দিয়ে সরু একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। নবদ্বীপের পিছন পিছন দুজনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলেন। গিয়ে আপনাদের জন্য এই দোতলার বড় পশ্চিমের ঘরটা পরিষ্কার করে রেখেছি বাবু। আসেন বাবুরা, দেখেন পছন্দ হয় কিনা। ঘর দেখে মন ফুরফুরে হয়ে গেল ধুরন্ধর আর দিব্যকান্তির। দিব্যি বড় খোলামেলা ঘরখানা, মাঝখানে একটা বড় পালঙ্ক, দেওয়ালের দিকে 2টো চেয়ার আর একটা টেবিল। খাটের উল্টো দিকের দেওয়ালে ছোট একটি আলমারি, আর তার পাশে কাপড় ঝুলানোর জন্য একটা আলনা। অনাড়ম্বর আয়োজন, কিন্তু পর্যাপ্ত। পশ্চিম দিকে বড় বড় 2টো জানলা দিয়ে গ্রামের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখা যায়। সবুজ ধানক্ষেত, দিগন্তে তাল নারকোলের সারি, আর সর্পিল ভঙ্গির নাম না জানা সরু নদীর ওপরে সূর্যের ছড়ানো দিনের শেষবেলার আবিরের ঝিলিক তাদের যাত্রার ক্লান্তি দূর করে দিল। আহা, অপূর্ব! একেই বলে নয়নাভিরাম দৃশ্য। এ তো তোফা ব্যবস্থা করেছে হে নবদ্বীপ। জানলার দিক থেকে মুখ ফিরিয়ে ধুরন্ধর দেখলেন নবদ্বীপ উবে গেছে। এই মরেছে ধরদা। লোকটা ভ্যানিশ হয়ে গেল কখন? কখন বেরোলো ঘর থেকে? কখন বেরোলো? দিব্যকান্তি আঁতকে উঠল। বাহ, তাহলে আর কি, ভূত বলে ওকে সার্টিফাই করে দাও। খালি পায়ে সিমেন্টের মেঝেতে পায়ের শব্দ শোনা যায় না পাগলাসে। আমরা তন্ময় হয়ে জানলার বাইরে গ্রামের শোভা দেখছিলাম, তাই অতটা খেয়াল হয়নি। এটা ভাবতে কি তোমার মূল্য বাবা বারণ করে দিয়েছে? যত সব। উঠোনে কলতলায় আপনাদের জন্য গরম জলের ব্যবস্থা করে রেখেছি বাবুরা। আবার কখন ঘরের দরজার পাশে নিঃশব্দে উদয় হলো নবদ্বীপ। শীতের বেলা গ্রামের হাওয়া আপনাদের এখন সহ্য হবে না, তাই আর চান করবেন না। ভালো করে হাত মুখ ধুয়ে নেন, আমি চা করে আনছি, গরম গরম ভালো লাগবে। নবদ্বীপ চলে গেল। কিছুক্ষণ বাদে গরম জলে ভালো করে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে সেগুন কাঠের পালঙ্কটায় বাবু হয়ে বসে মুড়ি, নারকোল আর বেগুনি সহযোগে ধুমায়িত চায়ের কাপে আয়েশ করে একটা তৃপ্তির চুমুক দিয়ে ধুরন্ধর বললেন, আহ,
এবার বেশ শীতটাকে উপভোগ করা যাচ্ছে। দিব্যকান্তি পাকরাশি এক মুঠো মুড়ি মুখে ফেলে বেগুনিতে একটা পেল্লায় কামড় বসিয়ে বলল, ওই যা বলেছেন ধরদা, আমি বলি কি, এই সুন্দর জায়গায় ও 2-4 দিন চুপচাপ পড়ে থাকি আর গ্রামের পলিউশন ফ্রি হাওয়া খেয়ে ঘরের ছেলে ঘরে ফিরি। ভূত দেখার নিকুচি করেছে। খাওয়া থামিয়ে কটমট করে তাকালেন ধুরন্ধর। দেখো পাকরাশি, এখানে শুধু ভূত খুঁজতে আসা আমার একমাত্র উদ্দেশ্য নয়। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমাদের ভূতারি সঙ্গের ধর্মই হলো সমাজ থেকে ভূত নামক অন্ধবিশ্বাসটি নির্মূল করা। আমি এখানে এসেছি তোমাকে সারাতে। বেগুনিতে সস্নেহে দাঁত বসাতে গিয়েও বসানো হলো না দিব্যকান্তির। মানে? ঠিকই শুনেছ। কি ছিলে আর কি হয়েছ সেটা খেয়াল আছে? আমি সেই পুরনো পাগরাশিকে ফিরে পেতে চাই, যে মনে প্রাণে মানত যে ভূত একটা অলীক কল্পনা, যা ওই গাঁজাখোর নেশুরে আর নিষ্কর্মা লেখকদের মস্তিষ্ক প্রসূত। সেই জন্যই এই ফিল্ড প্রজেক্টে তোমাকে টেনে এনেছি। আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে ওই তোমার ষষ্ঠীপুরের ভূত দেখার ঘটনাটা স্রেফ তোমার একটা ভ্রম। তা বাবুরা কি কাগজের লোক না ফিল্মের? আচমকা প্রশ্নে দুজনেই চমকে গেল। নবদ্বীপ কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে, হাতে দুটো লণ্ঠন। এই নবদ্বীপ, তোমার কি বিড়ালের পা নাকি গো? এরকম চুপচাপ ঘরে ঢুকে এলে টের পাইনি? বলি একটু জানান দিয়ে আসবে তো। ফ্যাস ফ্যাস করে অভিযোগ করল দিব্যকান্তি। বেজায় চমকে গেছে বেচারি। বড় বড় শ্বাস ছাড়তে লাগলো সে। গে আপনাদের চায়ের কাপ প্লেটগুলো নিতে গিয়েছিলাম, তাছাড়া আলো পড়ে আসতেছে, তাই এই লণ্ঠন দুটো নিয়েছি, জ্বালিয়ে দেব। এখানে তো বিজলি বাতি নেই। নবদ্বীপ লণ্ঠন দুটো জানলার উল্টো দিকে রাখা একটা টেবিলের ওপর রেখে দেশলাই ধরালো। ঘরটা একটা মোলায়েম আলোতে ভরে উঠল। বৈদ্যুতিক আলোয় অভ্যস্ত নাগরিক চোখে তা বড় স্নিগ্ধ মনে হলো। দিব্যকান্তি ফিসফিস করে ধুরন্ধরকে ইশারা করে বলল, ধরদা, আমার মনটা ওই লোকটাকে দেখা মাত্রই কু ডাকছিল। এরকম নিঃশব্দে কোনো মানুষ হাঁটতে পারে আপনি বলুন তো? শাট আপ পাগরাশি, অশিক্ষিত ভীতুদের মতন কথা বলাটাকে বন্ধ করো। লণ্ঠন জ্বালিয়ে নবদ্বীপ বলল, আমি ভাবতেছিলাম শহুরে বাবুরা তো গ্রামের কথাটা তো নিয়ে কাগজে লেখেন, বায়োস্কোপ বানান, তা আপনারা কি সেই জন্য নিয়েছেন? মানে ঠিক বেড়াতে তো এই কেনেদায় বিশেষ কেউ আসেননি। শোনো নবদ্বীপ, আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছি কৃষ্ণদহে, আর তোমার সেটা জেনে রাখা উচিত, কারণ তোমার সাহায্য আমাদের লাগবে। তোমাদের এখনকার যে পুরনো জমিদার বাড়ি আছে, সেটি তো শুনেছি ভুতুরে বলে বেশ নামডাক আছে। আমরা সেখানেই রাতটা কাটাতে চাই, দেখতে চাই ভূত সেখানে সত্যি আছে কি না। সন্ধ্যের নিস্তব্ধ গ্রাম্য পরিবেশে ঘরটা এমনিতেই ছমছমে লাগছিল। ধুরন্ধরের গম্ভীর গলাটা শুনে দিব্যকান্তির গায়েই যেন কাঁটা দিয়ে উঠল। তুমি তো এই গ্রামেরই লোক, কি জানো এই বাড়িটা সম্বন্ধে? সত্যি ভুতুরে নাকি ফালতু গুজব? তুমি গেছো কখনো এই বাড়িটাতে? কখনো কিছু দেখেছো বা শুনেছো? বা এমন কাউকে জানো যে সেখানে ভূত দেখেছে? আপনারা কি খেপেছেন বাবুরা? ও তো একদম ভাঙা বাড়ি। ভূতেরা সাপ খোপে 14 গোষ্ঠীর বাস সেখানে। সাদ করে কি কেউ ও জায়গায় যায়? ঠিক বলেছো, ঠিক বলেছো ভাই নবদ্বীপ। সত্যি তো, এই সুন্দর গ্রাম না দেখে ভুতুরে ভাঙা বাড়ি কেউ দেখে? না না, আমরা ওসব দেখবো না, তাই না? তাই না ধরদা? আমরা দেখবো না তো, তাই না? তাই না? চুপ করো পাগরাশি। শোনো নবদ্বীপ, ওই বাড়িতে রাত কাটাবো বলেই আমাদের এখানে আসা। এখন তুমি যা জানো আমাদের বলে ফেলো চৌধুরীদের বাড়ি সম্পর্কে। কেন লোকে ওটাকে ভুতুরে বলে? নবদ্বীপ উবু হয়ে মেঝেতে বসল। তারপর আস্তে আস্তে বলল, বাবু, আমরা আজন্মই কেনেদার বাসিন্দে। ও বাড়ি যে ভুতুরে তা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি। আমি শুনেছি আমার বাপের কাছে, বাপ শুনেছে ঠাকুরদার কাছে।
এক সময় খুব বলবেলা ছিল চৌধুরীদের, কিন্তু এখন সেখানে ভূত আর সাপ বাদুরের কীর্তন। পলেস্তারা সব খসে গিয়ে ইটের হাড় পাঁজর বার করা বাড়ির কঙ্কাল। দূর থেকে ও বাড়ি দেখলে বাড়িটাকেই আস্ত ভূত বলে মনে হয়। জওয়ান বয়সে দিনের বেলায় বন্ধুদের সঙ্গে গেছি বটে, এখনো তো ছেলে ছোকরা দল যায়, চড়ুই ভাতি করে, কিন্তু সন্ধ্যের পর গ্রামে কেউ ওদিকে যায় না, আমিও কখনো যাইনি। সারা বাংলা জুড়ে ওরকম পুরনো জমিদার বাড়ি বা রাজবাড়ির ধ্বংসস্তূপ প্রায় 1000 খানেক আছে, কিন্তু ভুতুড়ে বলা হয় কেন? উত্তরে নানা ধানাই পানাই করে নবদ্বীপ যা বলল তার সারমর্ম মোটামুটি এই রকম। প্রায় 100 বছর আগে চৌধুরী পরিবারের দোর্দণ্ড প্রতাপ জমিদার ছিল দুর্লভ চৌধুরী। যেমন অত্যাচারী তেমন ব্যভিচারী। খাজনা ফাঁকি পড়ার নাম করে যে কত প্রজা সর্বনাশ করেছে তার কোনো ইয়াত্তা নেই। গুম খুন, বাড়ি জ্বালিয়ে দেওয়া, মেয়েদের লোপাট করে দেওয়া তার কাছে ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা মাত্র। দুর্লভ চৌধুরীর নায়েব কালীচরণ সরকার ছিল অতি সজ্জন মানুষ, ধর্মভীরু, পরোপকারী, মিতভাষী। লোকে বলতো রাক্ষস রাজার সাধু মন্ত্রী। কালীচরণের মেয়ের ছিল অসাধারণ রূপলাবণ্য। একদিন পুকুর ঘাটে স্নান করতে গিয়ে আর ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরেও কোনো হদিশ মিলল না। গ্রামের মেয়ে, সাঁতারে পটু, তাই ডুবে মরার প্রশ্ন ওঠে না। তবুও জাল ফেলে নিশ্চিত করা হয়েছিল। শেষে গ্রামে কানাঘুষোয় রটে গেল দুর্লভ চৌধুরীর নাকি নজর পড়েছিল মেয়েটার ওপর। সুতরাং গ্রামের আর 5টা সুন্দরী মেয়ে বউদের যা গতি হয়েছিল, নায়েবের মেয়ের কপালেও সেই দুর্দশাই ঘটেছে বলে সবার ধারণা হলো। এ ঘটনার হপ্তাখানেক পর জমিদার বাড়ির নাট মন্দিরে কালীচরণের ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। কেউ বলে মেয়ের শোকে আত্মহত্যা করেছে, আবার কেউ বলে দুর্লভ চৌধুরী মুখ বন্ধ করার জন্য মেরে ঝুলিয়ে দিয়েছে। প্রকৃত সত্যি কোনোদিনই জানা যায়নি। তবে এর কিছুদিন পরেই দুর্লভ চৌধুরীকেও ওই নাট মন্দিরের চাতালে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। চোখ খোলা ছিল ভয়ঙ্করভাবে, যেন সাংঘাতিক কিছু একটা দেখে আতঙ্কে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে। সারা গায়ে নাকি এক ফোঁটা রক্ত ছিল না। সারা শরীর কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। আশ্চর্য এই যে এর কয়েক মাসের মধ্যেই চৌধুরীর একমাত্র ছেলে আর ভাগ্নেও রহস্যময়ভাবে ওই একই অবস্থায় মারা যায়। বংশে আর বাতি দেওয়ার মতো কেউ থাকে না, ব্যাস আর কি। চারিদিকে রটে গেল নায়েব কালীচরণ পিশাচ হয়ে তার মেয়ের হত্যার প্রতিশোধ নিয়েছে রক্ত চুষে। চৌধুরী পরিবার নির্বংশ হল। কালের নিয়মে ধীরে ধীরে অমন গমগমে বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে। যেন এককালে শালঙ্কারা নববধূ হাড় চিরচিরে থান পড়া বিধবা বুড়িতে পরিণত হয়। যে বাড়িতে দুর্লভ চৌধুরীর সিংহনাদ ধ্বনিত হতো, সেখানে সাপের হিসিসানি, বাদুরের ডানার ঝটপট আর ঝোপঝাড়ের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের দীর্ঘশ্বাস ব্যতীত কানে আর কিছু আসে না। তারপরে গ্রামগঞ্জে যা হয় তাই হলো। নানা গল্পগুজব অপ্রতিরোধ্য আগাছার মতো গজিয়ে উঠল। এখনো নাকি দুর্লভ চৌধুরীর ভূত ওই অভিশপ্ত নাট মন্দিরে ঘুরে বেড়ায়, কাউকে নাকি খোঁজে। তার সারা শরীর এখনো নাকি সাদা। সেই থেকেই ওই বাড়ি ভুতুড়ে। গ্রামের লোকজন এত বছর পরেও আর সন্ধ্যের দিকে সেতল্লাটে পা রাখতে সাহস করে না। গল্প শেষ করে নবদ্বীপ দম নেওয়ার জন্য একটু থামল, তারপর বলল, সেই থেকে চৌধুরী বাড়ি জঙ্গলে ঢাকা হানাবাড়ি হয়েই থেকে গেছে। তবে এসবই শোনা কথা বাবুরা,
সেই কবেকার ঘটনা, সত্যি মিথ্যে ভগবান জানেন। আমি নিজে এ গাঁয়ের ছেলে, ভীতু আমি নই বটে, কিন্তু সূর্যি ডুবলে চৌধুরী বাড়িতে পা রাখার সাহস আমার জোয়ান বয়সেও কোনোদিন হয়নি, আর অন্য কারো যে হয়েছিল সে কথাও কানে আসেনি। ফ্যান্টাস্টিক! আরে এরকম বাড়ি তো আমরা খুঁজে বেড়াই। আজ রাত্রেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে যে আদৌ ওটা ভূতের বাড়ি না গুজব বাড়ি। আপনারা কি খ্যাপলেন বাবুরা? রাত বিরেতে কেউ যায় সে পানে? আচ্ছা, ভূত না মানেন, সাপ বিছে তো মানবেন। আপনারা আমাদের অতীত লোক, শেষে কিছু একটা ভালো মন্দ ঘটে গেলে আমি ছোদ্দেদা বাবুরে কি জবাব দেব বলেন তো? উনি কত ভরসা করে আমার ওপর আপনাদের দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। এ গ্রামে আপনাদের কোনো অনিষ্ট হলে আমার ধম্মেশ হইবে না গো বাবুরা। না না, এ হতে পারে না। আমি আপনাদের কিছুতেই ওই হানা বাড়িতে যেতে দেব না। ঠিক বলেছ, ঠিক বলেছ নবদ্বীপ। ও ও ধরদা, ও ধরদা, কি দরকার আর এসব পাগলামো করার? ওই তো ওই নবদ্বীপ তো বলছে যে ভূত টুত যদি নাও থাকে, সাপ খুব বিস্তর আছে। শেষে ভূতহীন বাড়িতে সাপের কামড়ে প্রাণহীন হওয়াটা কি কোনো কাজের কথা বলুন তো? তুমি এই কথা বলছো পাগরাশি? তুমি যে কিনা একা একা অজপাড়া গায়ের সব বাঘা বাঘা ভূতের বাড়িতে রাত কাটিয়েছে, আর সাপটাপের ভয় আমরা কবে থেকে পাই? হ্যাঁ, এসবের সমস্ত প্রতিকারের ব্যবস্থার সরঞ্জাম তো সব প্রজেক্টে নিয়েই ঘুরি। তোমার ওই ষষ্ঠীপুরের ঘটনাটাই তোমাকে মেদা করে তুলেছে বুঝতে পারছি। তোমার বউ পর্যন্ত তোমার উপরে বিরক্ত। এবার তো ভাবছি তুমি যদি না শোধরাও তাহলে তোমাকে বাদ দিয়ে অভয়াকেই ভূতারি সংঘের প্রথম মহিলা সদস্য হিসেবে মনোনীত করব। আইসক্রিম ভেবে ফুটন্ত খিচুড়ি খেলে চোখ মুখের যা অবস্থা হয়, ঠিক সেই রকম অপ্রত্যাশিত ছাঁকা খাওয়া শ্রীবদন করে ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে রইল দিব্যকান্তি পাকরাশি। নির্মম বাক্যের খোঁচা খেয়ে বেচারির আঁতে খুব লেগেছে। তারপর দুঃখ দুঃখ মুখ করে তার নবলব্ধ গুরুদেব মূলো বাবাজির নাম জপতে লাগল। নবদ্বীপ আরও অনেকবার ঘ্যান ঘ্যান করে বারণ করতে গিয়ে শেষ পর্যন্ত ধুরন্ধরের জেদের কাছে হার মানল। শেষে ঠিক হলো যে তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে নিয়ে রাত 8:30-9টার মধ্যে দুজনে চৌধুরী বাড়ি পৌঁছে যাবে এবং পুরো রাত কাটিয়ে ভিডিও তুলে পরদিন ভোরবেলা আবার সামন্ত বাড়িতে ফিরে আসবে। দেখেন বাবু, আমি আপনাদের ওখানে একা ছাড়তে পারবো না। আমিও যাব আপনাদের সাথে, তারপর যা হয় হোক। খানিকটা একবজ্ঞা হয়েই বলল নবদ্বীপ, তবে বলার সময় গলাটা যেন একটু কেঁপে গেল। বলো কি হে, তুমি জন্ম থেকে যেটাকে ভূতের বাড়ি বলে বিশ্বাস করো সেখানে রাত কাটাবে? না মানে, আমাদের গায়ে এসে আপনারা যদি কোনো বিপদ আপদে পড়েন সে বড় লজ্জার ব্যাপার হবে বাবু। আমি থাকলে তবু একটা... না হে নবদ্বীপ, অত লোকজন গেলে তোমাদের চৌধুরী বাবুর ভূত বিরক্ত হতে পারেন, আমাদের দেখা দেবেন না হয়তো। তুমি আমাদের সাথে যাবে ঠিকই, কিন্তু সেটা রাত কাটানোর জন্য নয়। ধুরন্ধরের কথায় একটু অবাক হয় নবদ্বীপ। যাব, কিন্তু থাকবো না। না। ঝোঁকের মাথায় নবদ্বীপ প্রস্তাবটা করে ফেললেও ওই পোড়ো বাড়িতে রাত কাটাতে হবে না শুনে হয়তো মনে মনে কোথাও যেন একটু আশ্বস্ত হলো। ধুরন্ধর হালকা স্বরে বলল, বরং তুমি আমাদের সঙ্গে গিয়ে যে কোনো একটা ঘর একটু পরিষ্কার করে দিয়ে ফিরে আসবে, যাতে আমাদের ওখানে থাকার একটু সুবিধে হয়। চাও তো পরের দিন ভোরবেলা আমাদের জন্য একটু চা নিয়ে যেতে পারো। এখন যাও তো বাপু, জম্পেশ করে রাতের খাবারের ব্যবস্থা করোগে। দেখি তুমি কেমন রাঁধুনি। কি যে বলেন বাবু, আমি গায়ের সামান্য লোক, আমার রান্না কি আপনাদের মতো শহুরে বাবুদের মুখে রুজবে? তার উপর আপনারা আবার তাড়াতাড়ি বেরোবেন বলতেছেন। এইটুকু সময় কি করি বলেন দেখি? তবে অতীত সেবার সুযোগ যখন পেয়েছি তখন নিরেশ করব না, এইটুকু বলতে পারি। বলে তড়িঘড়ি রান্নার জোগাড়ে গেল সামন্ত বাড়ির চৌকিদার কাম রাঁধুনি নবদ্বীপ পাখিরা। এইটুকু সময়ে নবদ্বীপ যে আয়োজন করল তা দেখে ধুরন্ধরদের চক্ষু চড়ক গাছ। সরু চালের ভাত, সোনামুগের ডাল,
ফুলকপি ভাজা, বেগুন ভাজা, শিম দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি আর দেশি মুরগির ঝোল, সঙ্গে আবার আনারসের চাটনি আর পাঁপড় ভাজা। তুমি কি ম্যাজিক জানো নাকি হে নবদ্বীপ? এই তো এলাহি কাণ্ড করেছো দেখছি। এত তাড়াতাড়ি সব করলে কেমন করে? না মানে আপনাদের জন্য জোগাড় যন্ত্র তো সব করাই ছিল। ডাল ভেজানো ছিল, বেসন গোলা ছিল, তরি তরকারি মুরগি সব কেটে কুটে মশলা মাখিয়ে রেখেছিলাম। ওই রাতে যতটুকু সময় লাগে আর কি। হাসেন হাসেন, বসে যান বাবুরা। গ্রাম্য অর্ধশিক্ষিত লোকটির আপ্যায়ন দেখে মন ভরে গেল ভূতারি সংঘের শহুরে সদস্যদ্বয়ের। খেয়েই বোঝা গেল জাত রাঁধুনির হাত। দিব্যকান্তি এতদিন মূলো চিবিয়ে মনে মনে ভারী দুঃখী ছিল। আজ গোগ্রাসে হেসে খেলে 2-3 জনের খাবার একাই সাবড়ে দিল। ধুরন্ধর স্বাস্থ্য সচেতন লোক, কিন্তু ভালো রান্না পেলে ডায়েটের তোয়াক্কা করেন না, আর করলেনও না। দিব্যকান্তি একাদশীর উপসী হাঙরের মতো গিলে যাচ্ছে দেখে ধুরন্ধর হালকাভাবে একটা কনুইয়ের খোঁচা দিয়ে তাকে বললেন, এই যে মূল বাবার চালা আসতে গেল, নবদ্বীপে তো খাবে নাকি? দিব্যকান্তি একটা অমায়িক দেতো হাসি হেসে পুনরায় আহারে মনোনিবেশ করল। ধুরন্ধরের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। নবদ্বীপ ধুরন্ধরের কথা শুনে হা হা করে উঠল। না না, ও কি কথা বাবু, আপনাদের তৃপ্তি হলেই আমার খাওয়া হবে। আপনারা ভালো করে খান তো, সে আমি পরে পেশাদ পাবোক্ষণ। ডান হাতের আঙুলগুলো চাটতে চাটতে দিব্যকান্তি বলল, দেখেছেন ধরদা, নব কত ভালো লোক। আমরা খেয়ে তৃপ্তি পেলেই ওর খাওয়া হয়ে যাবে। তোফা রান্না করেছে, তোফা রেতেছে। কোথায় লাগে কলকাতার বাঙালি রেস্টুরেন্ট বলো হরি কান্না। হ্যাঁ, এই দাও তো বাবা নব, ওই ওই মুরগির ঠ্যাংখানা আর 2টো আলু আর ওই যে মেটেটা, ওটা দাও, ওটা দাও। দিব্যকান্তির নির্লজ্জ হ্যাংলামি দেখে ধুরন্ধর ভাবলেন, যাক, এই পাগরাশিকেই তো আমি চিনি, আবার পুরনো ফর্মে ব্যাক করছে। তাহলে এই প্রজেক্টটার সত্যি খুব দরকার ছিল। এবার ভালোভাবে ওই জমিদার বাড়ির নৈশ অভিযানটা সফল হলে 16 কলা পূর্ণ হয়। খাওয়া দাওয়া শেষ করে অভিযানের প্রস্তুতি শুরু হলো। রাজসিক ভোজ খাওয়ার পর অবশ্য দিব্যকান্তি বিস্তর ঘ্যান ঘ্যান করে। পেট আইঢাই, মাথা ভনভন, কান কটকট, বুক ধরফর ইত্যাদি এন্তার বাজে অজুহাতের বান ডাকিয়ে ছেড়েছিল। কিন্তু তার কোনো ধানাই পানাই ধুরন্ধরের প্রস্তর কঠিন জেদের কাছে হালে পানি পেল না। দুজনে তাদের কিট ব্যাগ গুছিয়ে নিল। হানা বাড়িতে রাত্রি যাপনের জন্য প্রয়োজনীয় জিনিস তাতে ভরা থাকে, যেমন কার্বলিক অ্যাসিড, মশা তাড়ানোর ধূপ, ফোল্ডেড ম্যাট, মোমবাতি, দেশলাই, জোড়ালো টর্চ, ব্যাটারি চালিত লেড ল্যাম্প, মায় গল্পের বই পর্যন্ত। নিজের ব্যাগটা কাঁধে নেওয়ার সময় পাগলাশির মুখটা দেখলে বাংলার পাঁচকেও সদা হাস্যমুখী মনে হতো। 2টো ঢাউস ঝাঁটা আর লণ্ঠন হাতে নবদ্বীপ চলল কলকাতার বাবুদের সাথে। গ্রামের পরিবেশ সন্ধ্যার শুরুতেই থমথমে, চুপচাপ। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসছে। এ তল্লাটে এখনো সেভাবে বিদ্যুৎ আসেনি। 2-4টে মাটির ঘরে প্রদীপ বা লণ্ঠনের মৃদু আলোর কম্পনের আভাস। ঝোপঝাড় থেকে বুনো ফুলের গন্ধ ভেসে আসছে। ঝিঝির দল তাদের সন্ধ্যাকালীন সঙ্গীত সভা জমিয়েছে। এখনো চাঁদের দেখা নেই। কোন তিথি আজ কে জানে। কালচে নীল আকাশের বুক চিরে উঁকি মারা এক ঝাঁক তারার নিচে আঁকাবাঁকা মেঠো পথ ধরে 3 মূর্তি এগিয়ে যাচ্ছে কৃষ্ণদহের জমিদার চৌধুরীদের হানাবাড়ির অভিমুখে। ওই দেখেন বাবুরা, ওই যে হানাবাড়ি। আঙুল তুলে একটা প্রকাণ্ড প্রাসাদের কঙ্কালের কালো অবয়বের দিকে নির্দেশ করল। ধরদা, এ তো দেখছি সেই 40 দশকের বাংলা ছবি হানাবাড়ির একেবারে জ্যান্ত সংস্করণ। এখানে একটা ভূত কেন, এখানে ভূতেদের পার্লামেন্ট বসে।
এই এই বাবা রে, এই গেছি রে উড়ি বাবা। কথাটা শেষ করার আগেই উড়ি বাবা রে। দিব্যকান্তি বিকট চিৎকার করে ধরাম করে মাটিতে পড়ে গেল। ব্যাপারটা কিছুই না, এবড়ো খেবড়ো মেঠো রাস্তায় পা হড়কে একটা শুকনো ডোবাতে মুখ থুবড়ে পড়েছে। পরে অবশ্য ওঠার কোনো রকম চেষ্টা না করেই ঘ্যার ঘ্যার করে উৎকল দেশীয় উদবেড়ালের মতো চেঁচাতে লাগলো। কাম অন পাগরাশি, ডোন্ট বিহেভ লাইক এ ক্লাউন, ওঠো। বলিষ্ঠ হাতের একটা হ্যাঁচকা টান রোগা পাতলা দিব্যকান্তিকে এক মুহূর্তে দুই পায়ে দাঁড় করিয়ে দিল। পড়িনি তো ধরদা, আমাকে কেউ ধাক্কা দিল। আপনি বিশ্বাস করুন, আমাকে ধাক্কা দিল। কে ধাক্কা দিল আমায়? যে চলুন ফিরে যাই দাদা, চলুন ফিরে যাই, এইটাতে নাদের ওয়ার্নিং, আমাদের আর এগোতে মানা করছে। চলুন আমরা ফিরে যাই। উজবেকিস্তানের উজবুকের মতো কথা বলো না পাগরাশি। কানা বলদের মতো চলবে, হোঁচট খেয়ে উল্টোবে, আর দোষ হবে ভূতের। চলো। বলির পাঁঠার মতো ব্যয় রবে মৃদু প্রতিবাদসূচক কিছু শব্দ করে ল্যাংচাতে ল্যাংচাতে পাগরাশি চলতে থাকে অসহায়ের মতো। ধুরন্ধরের বজ্র আটুনির খপ্পর থেকে পালানোর কোনো পথ নেই। ভগ্ন প্রাসাদের সিংহ দরজা পেরিয়ে একটা বিশাল উঠোনে তিনজনে পা রাখল। উঠোনের উত্তর আর দক্ষিণ দিকে দুটো মহল আর পূর্ব দিকে নাট মন্দির। লণ্ঠনের অল্প আলোতে প্রাচীন পাথরের ধ্বংসস্তূপটাকে একটা বহুদিনের অভুক্ত দাঁত নখহীন কৃষ্ণকায় দানবের শায়িত অবয়ব মনে হচ্ছিল, যেন যুগ যুগ ধরে সে নিদ্রিত। বহুদিন পর মনুষ্য পদক্ষেপে জেগে উঠে বসল। এক সময়ের ঝাঁচকচকে উঠোন, যেখানে এককালে অবাঞ্ছিত লতাও স্থান পেত না, আজ সেখানে দুনিয়ার সমস্ত আগাছার অবাধ রাজত্ব। সময়ের শকুন প্রাসাদের চক মিলানো দেওয়ালগুলো নির্বিচারে ঠুকরেছে। এখন শুধু নগ্ন ইটবালির দাঁত বের করে সেই ক্ষুদিত পাষাণের স্তূপ পাগলা মেহেরালির মতো যেন নিঃশব্দে অট্টহাসির মধ্যে দিয়ে বাতাসে ছড়িয়ে দিচ্ছে এক অশ্রুত হাহাকার। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। বাবুরা, এই নাট মন্দিরে চাতালে লোকে বলে না এবার চৌধুরী মশাইয়ের লাশ পাওয়া গেছিল। এই মরেছে তাই বুঝি? বেশ, দর্শন হয়ে গেল তো দাদা। এবার তাহলে ফেরা যাক। হ্যাঁ, না মানে নাট মন্দির তো দেখা হয়েই গেল, তো মানে পাকরাশির প্রলাপে কর্ণপাত না করে ধুরন্ধর তার সহজাত নেতৃত্ব সুলভ কণ্ঠে নির্দেশ দিল, নবদ্বীপ, জলদি কাজে লেগে পড়ো। আধ ঘন্টার মধ্যে দক্ষিণ দিকের মহলের একতলার একটা প্রশস্ত ঘর ঝাঁটটাট দিয়ে মোটামুটি পরিষ্কার করে দিল নবদ্বীপ। ঘরটাতে কোনো আসবাব নেই, না থাকবারই কথা। ঘরটায় একটা বড় জানলা, যার একটা পাল্লা এখনো কোনো ক্রমে আধছোলা অবস্থায় জানালার কাঠামোটা আঁকড়ে ধরে রয়েছে। দরজাটার দুটো পাল্লাই অবশ্য হাওয়া। ঘরের মাঝখানে দুটো মাদুর পাতা হলো, হাওয়া বালিশ ফোলানো হলো, চাদর পাতা হলো, চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়ানো হলো সাপখোপের জন্য। কাজ শেষ করে নবদ্বীপ হাত কচলাতে কচলাতে বলল, গে বাবু, আমি এইবার মানে। ওর মুখের কথা কেড়ে নিয়ে ধুরন্ধর বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর আটকাবো না, তুমি অনেক করেছো ভাই, তুমি এবারে এসো, না হলে তোমার আবার দেরি হয়ে যাবে। বাবু, মনটা বড় কু ডাকছে, আমার সঙ্গে ফিরে চলেন। এভাবে আপনাদের এখানে ছেড়ে যেতে মন চাইছে না। ভগবান না করুন অঘটন কিছু ঘটে গেলে আমি ধম্মে পতিত হব। আপনারা হলেন গিয়ে গ্রামের অতিথজন। দিব্যকান্তিও পারতপক্ষে ইনিয়ে বিনিয়ে তার রাত্রিবাসের অনিচ্ছা মিনমিন করে ব্যক্ত করার প্রভূত প্রয়াস করল, কিন্তু কারোরই কোনো ওজোর আপত্তি ধোপে টিকল না। তবে বাবু, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু চায়ের কেটলি পৌঁছে যাবে এখানে, বলে বিরস বদনে
একখানা লণ্ঠন রেখে অন্যখানা হাতে ঝুলিয়ে ঝাঁটা জোড়া কাঁধে বিদায় নিল নবদ্বীপ পাখিরা। অসহায় চোখে দিব্যকান্তি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই বিশাল ঘরে একটা লণ্ঠনের আলোয় পরিবেশটা তার কাছে আরও ভীতিকর হয়ে উঠল। এই পাগল গোয়ার ধুরন্ধরের পাল্লায় পড়ে আজ বেচারির কি দুরবস্থা, সেটা ভেবেই চোখে বোধহয় দুফোঁটা জল চলে এলো। ভালোই ভালোই কলকাতা ফিরতে পারলে গুরুজি মূলানন্দের আশ্রমে ছুটতে হবে। বউটাও হয়েছে ঘরের শত্রু বিভীষণ। এই ধুরন্ধরকে উস্কে মনস্তাত্ত্বিক শাশুড়ির ভয় দেখিয়ে জোর করে আমাকে এই বিপাকে ঠেলে দিল। গুরুজিকে বলে বউকে বাগে আনার একটা মন্ত্রপুত মূলও নিয়ে আসবো। জয় বাবা শ্রী শ্রী 108 মূলানন্দ মহারাজজি কি জয়। জয় 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 বাবা 108 মূলানন্দ মহারাজজি কি জয়। বাবা বাবা গো, এই অধমকে রক্ষে করো বাবা। বাবা গো, ওই পাগলা ধুরন্ধর আর এই ভূত বাড়ির পিশাচের হাত থেকে আমায় রক্ষা করো বাবা। তোমার এই অবোধ শিষ্যকে রক্ষা করো, রক্ষা করো। কপালে বার কয়েক গুরুর উদ্দেশ্যে হাত ঠেকায় দিব্যকান্তি। ওসব পেন্নাম টেন্নাম ঠুকে কোনো ফল হবে না হে পাগরাশি। সত্যি তোমাকে দেখে আমার লজ্জা হচ্ছে। ইউ হ্যাভ বিকাম এ ক্লাউন অ্যান্ড এ কাওয়ার্ড। আর এই তুমি কিনা একসময় সারা বাংলার হানাবাড়িগুলোতে একা ছুটে বেড়াতে ভূত নেই তা প্রমাণ করবার জন্য। সে অন্য মানুষের কথা বলছেন ধদ্দা। ষষ্ঠীপুরে তেনারা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। আমাদের মতো তারাও যে বিদ্যমান সেটা তারা আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি হলফ করে বলছি, আজ আমি সম্পূর্ণ আলাদা লোক। ও হ্যাং ইওর ষষ্ঠীপুর পাগরাশি। ধমকে উঠলেন ধুরন্ধর। হাত ঘড়িটার দিকে তাকালেন একবার। ওমেগা ঘড়ির কাঁটা দুটো বলছে সময় রাত্রি 8:37। এক পেট খাওয়া হয়েছে, একটু জিরিয়ে নেওয়া যাক। হ্যাঁ, তারপরে ভিডিও ক্যামেরাটাকে নিয়ে বাড়িটা বিশেষ করে ওই নাট মন্দিরখানা কভার করব। এই এতক্ষণে একটা ভালো কথা বলেছেন ধদ্দা। যা জম্পেশ নৈশ ভোজ হলো, তারপর একটু গা এলান না দিলে পাপ হবে। বলে দিব্যকান্তি চাদর পাতা মাদুরের ওপর আয়েশ করে বসে ফোলানো এয়ার পিলোটা কোলের কাছে টেনে নিল। গায়ের মোটা শালটা ভালো করে জড়িয়ে নিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, আলো বড় কম ধদ্দা, আপনার লেড ল্যাম্পটা একটু জ্বালান না। ব্যাগ খুলে বাকি জিনিসপত্র বার করতে গিয়ে হঠাৎ ধুরন্ধর চেঁচিয়ে উঠল, এই যা, কি আপদ! ল্যাম্পটা দেখছি ভুলে মেরে দিয়েছি হে পাগরাশি। এই মরেছে। এবার কি হবে ধদ্দা? এই লণ্ঠনের আলোতে তো ভালো করে কিছু ঠাওর করাই মুশকিল। কই বাত নেই, আমার কাছে দুটো মোটা মোমবাতি আছে, রাতের জন্য যথেষ্ট। কিন্তু লেড ল্যাম্পের আলো ছাড়া অন্ধকারে তো ভিডিও ভালো উঠবে না। কি হবে? আর ছাড়ুন তো ধদ্দা, ওই বনে বাজারে ভিডিও তোলা নিকুচি করেছে। ল্যাম্প নিতে ভুলে যাওয়ায় দিব্যকান্তির গলায় খুশি যেন উছলে ওঠে। অগত্যা একটা মোমবাতি জ্বালিয়ে ধুরন্ধরও চাদর মুড়ি দিয়ে মাদুরে গুছিয়ে বসে বললেন, তা বললে কি চলে ভায়া? যে কাজে এসেছি তা তো করতেই হবে, তবে দুর্দণ্ড বিশ্রাম নেওয়া যেতেই পারে। মোমবাতির আলোতে তাদের নিজেদের ছায়া বিশাল আকারে ঘরের উল্টো দিকের দেওয়ালটা ঢেকেছে। মনে হচ্ছে যেন দুটো কিংভূতাকৃতি মামদ গল্প জুড়েছে। দেওয়ালের অনেক জায়গাতে চুন সুরকির প্রলেপ বহু যুগ হলো গতায়ু হয়েছে। ছাদের কড়িবর্গাগুলো দাঁত বের করে পুরনো দিনের ঐতিহ্যের কথা স্মরণ করে হা হুতাশ করছে। যেখানে আগে বেলজিয়ান কাছে ঝাড়বাতি ঝুলত, সেখানে আজ টিকটিকি বাদুরের বাসা। কড়িকাঠে এখনো ঝাড়বাতির আংটাটা এককালের জৌলুসের ইতিহাসের সাক্ষী হয়ে আটকে। বাইরের উঠোনের জঙ্গল থেকে অনর্গল ঝিঝির গান ভেসে আসছে। হঠাৎ হঠাৎ রাত জাগা পাখিরা বেসুরো গলায় বিটকেল ডাক দিয়ে পিলে চমকে দেওয়ার জোগাড় করছে। আচ্ছা, তোমার কি মনে হয় পাগরাশি, এই জমিদার বাড়ির গল্পটায় দম আছে? আলবাত আছে।
অত্যাচারী দাম্ভিক জমিদার তার কুকীর্তি ফাঁস হবার ভয়ে নায়েবকে খুন করিয়ে ওই নাট মন্দিরে ঝুলিয়ে দিল। নায়েব ভূত হয়ে জমিদার আর তার বংশধরের রক্ত চুষে শেষ করলো। এখন জমিদার তার কর্মচারীর ভূতের হাতে মরে যাওয়াটা ঠিক বোধহয় মেনে নিতে পারেনি, তাই এখন রক্তশূন্য পিশাচ হয়ে নায়েবের ভূতকে খুঁজে বেড়াচ্ছে। আর তুমি এসব গাঁজাখড়ি বিশ্বাস করছো? ধরদা, ষষ্ঠীতলা গ্রামে আমি যা দেখেছি তা আমি জানি দাদা। এখন আমি সব বিশ্বাস করি। সে তুমি কি দেখেছো না দেখেছো তুমিই জানো। তবে দুর্লভ চৌধুরীর সাদা পিশাচকে দেখতে পেলে তার একটা ইন্টারভিউ নিতে ভুলো না। হ্যাঁ, না, বড্ড বেশি খাওয়া হয়ে গেছে আজকে। আমি এমনিতেই কোনো অভিযানের আগে বেশি খাই না, কিন্তু যা ফার্স্ট ক্লাস রেঁধেছিল না নবদ্বীপ, তুমি আবার তাকে ভূত ভাবছিলে। ছ, তবে এ ঘরটা তোফা হয়েছে। দরজা দিয়ে সোজা নাট মন্দিরটা দেখা যায়। একটু জিরিয়ে নেওয়া যাক, হ্যাঁ, তারপর একসঙ্গে নামবো। আচ্ছা পাগরাশি, তোমার সেই দেওঘরের ঘটনাটা মনে আছে? হালকা চালে পুরনো অভিযানগুলোর স্মৃতিচারণ শুরু হলো দুজনের মধ্যে। গ্রামের জমাট শীত, পেট ভর্তি অমৃত সম ভুরিভোজন আর লণ্ঠন মোমবাতির মৃদু অগ্নিশিখা ত্রহস্পর্শ যোগে অচিরেই দুজনের চোখ কখন যে নিদ্রা দেবীকে আহ্বান করে আনলো তা টের পাওয়া গেল না। প্রকৃতির ডাকে যখন দিব্যকান্তির ঘুম ভাঙল, তখন লণ্ঠনের আলো মরে এসছে, মোমবাতিও প্রায় নিভু নিভু। রাত কত কে জানে। ধুরন্ধর তোফা ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে, ঘুমোক। উঠে পড়লেই বাবার এক্ষুনি মোমবাতি জ্বালিয়ে ভিডিও তুলতে বেরোবে গোয়ার লোকটা। কিন্তু একটু হালকা যে না হলেই নয়, পেটটা ফেটে যাবে নইলে। আজকাল তো কলকাতার বাড়িতে একা একা রাত বিরেতে বাথরুমও যায় না দিব্যকান্তি। কিন্তু এখন ধুরন্ধরকে না ডাকাটাই শ্রেয়। না, এ চাপ আর সহ্য করা যাবে না। মনে মনে সাহস সঞ্চয় করে দিব্যকান্তি উঠে পড়ল। দরজার বাইরেই তো বাগাছা ভরা উঠোন। ওখানেই মানে মানে কর্ম সেরে ঝট করে আবার ঘরে ঢুকে পড়বে। দিব্যকান্তির ব্যাগে একটা ছোট টর্চ সবসময় থাকে। জোরালো নয়, তবে কাজ চলে যায়। শীতটা জাঁকিয়ে পড়েছে। শরীরটাকে আপাদমস্তক পেল্লায় চাদরটা দিয়ে ঢেকে ফেলল সে। শুধু চোখের কাছটায় একটু ফাঁক রাখল। তারপর চাদরের মধ্যেই টর্চটা জেলে গুটি গুটি পায়ে দরজার চৌখাট পেরিয়ে দেউড়িতে এলো দিব্যকান্তি। আকাশে বেশ চাঁদ উঠেছে। পূর্ণিমা নয়, কিন্তু আকাশ মেঘমুক্ত হওয়ায় চাঁদের আলোয় যেন গোটা চৌধুরী বাড়িটা হেসে উঠছে। পরন্ত বনেদি বাড়ির বধূ যেমন একটা ছোট্ট টিপে অনির্বচনীয় সুন্দরী হয়ে ওঠে, এও যেন ঠিক তেমনই। নাট মন্দিরের ওপর চাঁদের আলোর ছটা তাকে যেন তার লুপ্ত যৌবন ফিরিয়ে দিয়েছে। শঙ্কা ভয় ভুলে দিব্যকান্তি পাকরাশিও দণ্ড দুয়েক চোখ মেলে তাকিয়ে রইল ভগ্ন প্রাসাদের ইটের আড়ালে লুকিয়ে থাকা হৃত গৌরবের দিকে। সামনেই একটা গুলঞ্চলতার ঝাড় উঠোনের কিছুটা দখল করে বসে রয়েছে। দেউড়ি থেকে নেমে উঠোনে পা দিয়ে সেই ঝাড়েই অনেকক্ষণ ধরে জল সিঞ্চন করে যার পরনাই ফুরফুরে বোধ করল দিব্যকান্তি। ঘটনাটা ঘটল তারপরেই। দেউড়িতে উঠবে বলে পা তুলতেই হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলায় আটকে গেল। নাট মন্দিরের সিঁড়ির ওপর ওটা কি? একটা মূর্তি, একটা অবয়ব, একটা মানুষের অবয়ব। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে যেন কেউ একটা ধীরে ধীরে নেমে আসছে নাট মন্দিরের সিঁড়ি বেয়ে। তার সারা দেহ সাদা, কাগজের মতো সাদা। সঙ্গে সঙ্গে দিব্যকান্তির মনে পড়ে গেল নবদ্বীপের কথাগুলো। জমিদার দুর্লভ চৌধুরীর মৃতদেহ ঠিক এমনই সাদা হয়ে পড়েছিল ওই নাট মন্দিরেই। তারপর থেকে নাকি তাকে দেখা যায়।
কাকে যেন খোঁজে সে। তাহলে কি এই সে? এই কি সেই দুর্লভ চৌধুরীর পিশাচ? কাকে খুঁজছে সে কালের গণ্ডি পেরিয়ে? মুহূর্তে পাগরাশির হাত পা যেন অসাড় হয়ে যায়। মাথা থেকে পা অবধি চাদরে ঢাকা মিউজিয়ামের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। চাদরের ভেতরে হাতের টর্চটা জ্বালা অবস্থাতেই ধরা থাকলো। রক্তশূন্য পিশাচটা কি তার দিকেই এগিয়ে আসছে, না এক জায়গাতেই দাঁড়িয়ে? বোঝার মতো অবস্থা ছিল না দিব্যকান্তির। এক মুহূর্তের জন্য তার সম্বিত ফিরে এলো। মস্তিষ্ক শুধু একটা নির্দেশই দিল দিব্যকান্তিকে, পালাও। তীব্র ভয় এবং নিজেকে বাঁচানোর সহজাত আকুতি যে মানুষকে দিয়ে কত অমানবীয় কাজ করিয়ে নিতে পারে, তা সে অবস্থায় যে না পড়েছে সে কল্পনাও করতে পারবে না। সেই অতি মানবীয় কর্মটি এবার দিব্যকান্তি করে দেখালো। ধীরে ধীরে সে বিশাল একটা লাফ মারল। দেউড়ি পেরিয়ে সোজা 5-6 হাত শূন্যে ভেসে ঘরের দরজার চৌকাঠের সামনে পড়ল। অবশ্য পড়ল বলা ভুল হবে, কিছু বা কারো সঙ্গে তীব্র সংঘাত লাগলো। দিব্যকান্তির কপালটা একটা শক্ত কিছুতে প্রচন্ড জোরে ঠুকে গেল। আতঙ্ক বেদনার আকস্মিকতায় পাকরাশির মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। তারপর দুনিয়ার সব অন্ধকার নেমে এলো তার দুই চোখে। ঘরের দরজার চৌকাঠের ওপর দুটো মানুষের দেহ মেঝের ওপর আছড়ে পড়ল সংজ্ঞাহীন হয়ে। একজনের হাতের ওমেগা ঘড়িটা ছিটকে পড়ল। চাঁদের এক ফালি আলো ঘড়ির ডায়ালের ওপর এসে পড়েছে। সময় রাত্রি 3:13। খেজুর গাছিতে চোর বলতে একমাত্র নিধিরাম। হাত সাফাই বিদ্যেটাও ভালো করে রপ্ত করতে পারেনি। তার উপর বড্ড শব্দ করে, কুঁড়েও কম নয়। বেশি পরিশ্রম করা তার পোষায় না। কিন্তু তার মনটা ভারী ভালো। নিয়ম করে রোজ গ্রামের কুকুর, বেড়াল, কাকচড়ুইদের সে ডাল, ভাত, দুধ, মুড়ি এসব খাওয়ায়। গ্রামের এক কোণে হোগলার ছাউনি দেওয়া ভাঙা ঘরে ইন্দির বুড়ি থাকে। তাকে কেউ দেখার নেই। নিধিরাম রোজ দুবেলা তার খোঁজ নেয়। দিনে খিচুড়ি, রাতে দুধ, কলা, মুড়ি খাওয়ায়। তল্লাটে কেউ মরলে সবার আগে কোমর বেঁধে শ্মশান যাত্রার কাজকর্মে লেগে পড়ে। কারোর অসুখ করলে রাত জেগে সেবা, ডাক্তারের কাছে ছুটোছুটি, ওষুধ নিয়ে আসা সবই নিধিরাম হাসি মুখে করে। খেজুর গাছের সকলে তাকে স্নেহের চোখেই দেখে। মিষ্টির দোকানের মালিক হরেন মোদক বলেছিল, হ্যাঁ রে নিধে, আমার তো মিষ্টি বানানোর জন্য জোগাড়ে দরকার, তুই লেগে পড় না, আমি তোকে সব শিখিয়ে টিকিয়ে দেব। মাস গেলে মাইনে পাবি, আর রোজ আমার এখানে ভালো মন্দ খেতে পাবি। কেন বেকার চুরি করে মরিস? বদ্যি সনাতন কবিরাজ ডেকে বলেছিল, বাবা নিধিরাম, বৃথা চৌর্যকর্মে কালাতিপাত না করে বরং আমার নিকট শিকড় বাকড় ও বিবিধ ঔষধ সম্পর্কে জ্ঞান লাভ করো। তুমিই পরোপকারী লোক, কত ভালো সেবার হাত তোমার, তুমি আমার উত্তম সহকারী হবে। কিন্তু এসব প্রস্তাব নিধিরাম অতি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে। সে খানদানি চোর। তার বাপ গয়ারাম ছিল অতি নামী চোর। বেড়ালের মতো নিঃশব্দে চলত, গতি ছিল চিতার মতো, বুদ্ধিতে শেয়াল পণ্ডিত, আর ছিল বুনো ষাঁড়ের মতো গায়ের জোর। 10টা গ্রামের ছোকরা চোর তাকে গুরু বলে মানত। আর দাদু জয়রাম তো চুরি জিনিসটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। দেহ বন্ধন, স্নায়ু বন্ধন, এমন হরেক মন্ত্রতন্ত্রে সিদ্ধহস্ত ছিল সে। আর নিতে পারত অসাধারণ ছদ্মবেশ। পাশের গ্রামের মোক্তার করালি সেনের বাড়িতে তখন প্রত্যেক বছর নাগপঞ্চমীর দিন মা মনসার পূজা হতো। সে বেলাহি ব্যাপার স্যাপার। করালি সেনের বউয়ের দাদু বছরে একবার ওই পুজোর দিনটি
তার নাতনিকে দেখতে আসতেন। সেবারও এসছিলেন। সেই বাবরি চুল, পাকানো গোপ, 80 বছর বয়সেও টান টান চেহারায় গিলে করা আদ্দির পাঞ্জাবি আর চওড়া পেরে ফরাস টাঙার ধুতি পরে একটু আগে আগেই এসে পড়েছিলেন সেবার। এক সময় নাতনিকে ডেকে বললেন, শোন খুকি, আমি একটু আগে আগে বেরিয়ে পড়বো। বাড়ি ফিরে তেজারতের কিছু জরুরি হিসেব মেলাতে হবে। যাওয়ার সময় করালি সেনের বউ তার দাদুকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। আশীর্বাদের বদলে দাদু নাতনির লম্বা নাকটা ধরে নেড়ে দিয়ে আদর করে বিদায় নিলেন। করালি সেনের বউ একটু অবাক হলো। দাদু প্রতিবার তার মাথায় দুহাত রেখে আশীর্বাদ করেন, আজ হঠাৎ তার নাক নেড়ে আদর কেন? যাই হোক, ব্যাপারটা আমল না দিয়ে আবার পুজোর হাজারো কাজে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ, খুকি কোথায় রে আমার খুকি? ও মা, দাদু আবার ফিরে এলেছে? অবাক নাতনির প্রশ্ন। নাতনিকে আরো বেশি অবাক করে দাদু বললেন, আবার ফিরবো কি রে খুকি, এই তো এলুম রে। সবাই তো হাঁ। তার মানে দাদু সেজে এসেছিল জয়রাম চোর। করালি সেনের বউয়ের নাক নেড়ে আদর করার ছলে অবিশ্বাস্য কায়দায় খুলে নিয়েছিল 2.5 রতির হীরের নাক চাবি। না, স্বর্গত পূর্বপুরুষের এসব কোনো গুণই পায়নি নিধিরাম। এই তো আগের সপ্তাহেই প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাইয়ের বাড়ি চুরি করতে গিয়ে বাসন কোসন ফেলে একাকার কাণ্ড। মাস্টার মশাই ঘুম জড়ানো গলায় বলে ওঠেন, কে রে, নিধু নাকি? ধরা পড়ে মিনমিন করে জানান দেয় নিধিরাম, এত শব্দ করে কি কেউ চুরি করে রে? তুই তোর বাপ পিতামোর নাম ডোবালি। কবে থেকে তোকে বলছি স্কুলে একটা পিয়ন দরকার, আমি সুপারিশ করে দেব, ঢুকে পড়। যে কাজ পারিস না সে কাজ করা কেন রে বাপ? যা, তোর জন্য চৌকির তলায় কখানা বাসন আর কিছু টাকা রেখে দিয়েছি, চুপচাপ নিয়ে যা, শব্দ করিসনি যেন। বলে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়লেন মাস্টারমশাই। প্রায় সব বাড়িতেই চুরি করতে গিয়ে শব্দ টব্দ করে গৃহস্থদের ঘুম ভাঙিয়ে দেয়, কিন্তু পরোপকারী দয়ালু গ্রামের একমাত্র চোরটিকে সবাই স্নেহ করে। তাই তার সুবিধে করে দিতে খাটের নিচে বা দাওয়াতে কিছু জিনিসপত্র রেখে দেয়, যাতে নিধিরাম নিশ্চিন্তে চুরি করতে পারে। কিন্তু একজন চোরের কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তবু শত অপমানের সত্ত্বেও খানদানি পেশা সে ছাড়তে নারাজ। কিন্তু ভেতরে ভেতরে সে তার বাপ ঠাকুরদার মতো সম্মান না পাওয়াতে ভারী মনমরা হয়ে থাকে। মনে মনে খালি আশা করে থাকে যে একদিন সে এমন হাত মারবে যে লোকে ধন্য ধন্য করবে। কিন্তু নিধিরামের বিধি বাম, সেদিনটা তার জীবনে আর আসেই না। চোর সমাজে নিধিরামকে নিয়ে নানা রকম খিল্লি ওড়ে। চুরি করতে পারে না বলে বেচারাকে নিয়ে অনেক চুটকিও প্রচলিত হয়ে গেছে। চোরেদের একটা সংগঠন আছে, নাম চক্ষুদান সমিতি। আশেপাশে 10টা গাঁয়ের চোর বাটপাররা তার সদস্য। সমিতির সেক্রেটারি চিন্তামণির বয়স হয়েছে। নিধিরামকে ডেকে বলেছিল, দেখ নিধে, শুধু তোর বাপ ঠাকুরদার কথা স্মরণে রেখেই তোকে এখনো মেম্বার করে রেখে দিয়েছি। তুই তাদের মনটা পেয়েছিস, হাতটা পাসনি। এরকম চললে তো হবে না বাপু। তাহলে আমরাই তোকে একটা মুদি কি মণিহারির দোকান করে দেব, আর 5টা লোকের মতো সাদামাটাভাবে থাকবে যা। এই চুরি বিদ্যে তোর কম্য নয়, খামোখা জয়রাম ওস্তাদের নামে কালি ছেটাসনি। রাত্রে নিজের বাড়ির দাওয়ার ওপর শুয়ে শুয়ে এসব কথা ভেবে দুঃখ পাচ্ছিল নিধিরাম। চুরিতে অকর্মণ্য বলে কোনো পাল্টি ঘর থেকে তার কোনো বিয়ের প্রস্তাবও আসে না। একাই থাকে বেচারা। না, এর একটা এসপার ওসপার না করলেই নয়। নিজেকে একটা কুলাঙ্গার মনে হলো তার। শেষে ঠিক করলো এই খেজুর গাছিতে চুরি করে লাভ নেই। এখানকার লোকে তাকে স্নেহ করলেও চোর হিসেবে সে নিছকই হাস্যস্পদ। 3টি পল্লী পার করলে কৃষ্ণদহ বলে একটি গ্রাম আছে। বড় গ্রাম, রেল স্টেশন আছে। উঠতি চোর নিতাইয়ের কাছে শুনেছে
সুদখোর মহাজন গণপতি গড়াইয়ের সেখানে ফলাও কারবার, সোনাদানাও বিস্তর। কোনো রকমে যদি ওখানে একটা দাও মারতে পারা যায় তাহলেই কেল্লা ফতে। চোর সমাজে তার সুনাম হবে। বলা যায় না একটা ভালো বিয়ের প্রস্তাবও চলে আসতে পারে। তাই শুভস্য শীঘ্রম। রোগা লম্বা শরীরটায় ভালো করে তেল মেখে মালকোছা মেরে শীতকাঠি আর তালা খোলা সরঞ্জাম হাতে বেরিয়ে পড়ল নিধিরাম। নিতাই মহাজনের বাড়িটার হদিশ আগেই দিয়েছিল। এতদিন কেন যায়নি বলে মনে মনে খুব আফসোস করল নিধিরাম। কৃষ্ণদহে পৌঁছে যখন গণপতির বাড়িতে শীত কাটতে শুরু করল, তখন গভীর রাত্রির আচ্ছাদনে পুরো গ্রামটাই ঘুমন্ত। ঝুরঝুর করে শোয়ার ঘরের বাইরের দেওয়ালের মাটি খসিয়ে সন্তর্পণে গুড়ি মেরে ভিতরে ঢুকল নিধিরাম। বাহ, বেশ সুন্দরভাবে চুপচাপ করল তো ব্যাপারটা। তার মানে নিজের হাত যতটা খারাপ ভাবে ততটা নয়। শোবার ঘরটা বেশ বড়। একটা কুলুঙ্গিতে টিমটিম করে একটা কুপি জ্বলছে। ঘরের মাঝখানে একটা বড় পালঙ্কে জ্বালার মতো পেট নিয়ে গণপতি গড়াই সস্ত্রীক নাক ডাকাচ্ছে। এই নাক ডাকার অর্থ নিধিরাম জানে, ভরা পেটের নিশ্চিন্ত ঘুম। পালঙ্কের পাশে একটা মস্ত তালা ঝোলানো পেল্লায় তোরঙ্গ। সেটা যে দামি জিনিসে ঠাসা সেটা আর বলে দিতে হয় না। পা টিপে টিপে তোরঙ্গের দিকে এগিয়ে গেল নিধিরাম। ধুতির গেজ থেকে তালা খোলার কলকাঠি বের করতে যাবে এমন সময় হঠাৎ কুপির হালকা আলোতে কি যেন একটা ঝিলিক দিয়ে উঠল তার। ভোরকে গিয়ে হাত থেকে কলকাঠি পড়ে যাচ্ছিল প্রায়। ঠিক সময় সামনে না নিলে একটা অনর্থই ঘটে যেত। ঝলকানিটা আসছে পালঙ্কের ওপর থেকে। ভালো করে একটু ঝুঁকে দেখল নিধিরাম। কি ওটা? দেখে তার চক্ষু চড়ক গাছ। গণপতি গিন্নির নাকের ওপর একটা ছোট সুপুরির সাইজের হীরের নাক চাবি। সঙ্গে সঙ্গে ঠাকুরদার সেই নাক চাবি হাতানোর গল্পটা মনে পড়ে গেল তার। মহান জয়রামের রক্তই বইছে নিধিরামের ধমনীতে। তাছাড়া জয়রাম নিজে তাকে এই বিশেষ হাত সাফাইয়ের কায়দাটা শিখিয়েছিল। কিন্তু সে কতদিন আগের কথা। নিধিরাম তখন কিশোর। তাছাড়া কোনোদিন প্রয়োগ করার সুযোগও পায়নি। কিন্তু ভিতর থেকে যেন জয়রামের রক্ত ফুঁসে উঠে তাকে বলছে, সুযোগ বারবার আসে না নিধিরাম। আমি তোকে নিজের হাতে এই কায়দা শিখিয়েছি। মহিলা ঘুমোচ্ছে আর নাকটি কিরকম খাড়া দেখেছিস? বরং বোঁচা নাক হলে অসুবিধা হতো। লেগে পড় নিধিরাম, এমন মৌকা আর পাবি না। চক্ষুদান সমিতিতে যেখানে তোর নামে চুটকি কাটা হয় সেখানে তোর জয় জয়কার পড়ে যাবে। সবাই তখন বলবে, বংশের রক্ত যাবে কোথায়? হাত দুটো ভালো করে ধুতিতে ঘষে নিল নিধিরাম। তারপর এক জোড়া তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ ধীরে ধীরে এগিয়ে এলো হীরের নাক চাবিটা লক্ষ্য করে। কাজ শুরু হলো। অবিশ্বাস্য হালকা আঙুলে নাকচাবিটা খুলতে লাগলো। আজ নির্ঘাত ঠাকুরদার আত্মা নিধিরামের ওপর ভর করেছে। কোনো ভুল হচ্ছে না তার। গয়নাটা প্রায় নাক থেকে বেরিয়েই এসছে। শেষ মুহূর্তে উত্তেজনার বশে তার বাঁ হাতের কোড়ে আঙুলটা কখন অজান্তে ঘুমান্ত গণপতি গিন্নির বিশাল নাকটার ভিতর সুড়সুড়ি লাগিয়ে ফেলেছিল। ঘুমান্ত মানুষের নাক সুড়সুড়ি পছন্দ করে না। এক প্রকাণ্ড হাঁচির তোড়ে প্যাংলা নিধিরাম পালঙ্কের অপর প্রান্তে ছিটকে পড়ল। হাঁচির বিস্ফোরণে কর্তাগিন্নি দুজনেরই ঘুম ভেঙে গেল। হতভম্বের মতো খাটে উঠে বসল তারা। গণপতি দেখল তার গিন্নির নাক থেকে হীরের নাকচাবিটা আধছোলা অবস্থায় দুলছে। তারপরের ঘটনা অতি সংক্ষিপ্ত। গণপতির বউয়ের ভয়ানক চিৎকারে সারা বাড়ির লোকজন জেগে উঠল, আর বাড়ির সমবেত চিৎকারে
ছুটে এলো প্রায় অর্ধেক গ্রাম। নিধিরাম যখন কোনো রকমে তাড়ি কাটা সিঁধের গর্ত দিয়ে পালালো, তখন তার পিছনে অন্তত 30 লোক হাতে লাঠি সরকি নিয়ে ধাবমান। নিধিরাম আর কিছু পারুক না পারুক, ছোট থেকেই ভালো ছুটতে পারে, সেটা এখন কাজে লাগলো। তবু গায়ের লোকগুলো কম যায় না, কিছুতেই পিছু ছাড়ছে না। প্রায় সারা গ্রামের চৌহদ্দি ছুটিয়ে মারতে থাকে নিধিরামকে। নিধিরামকে খেজুরগাছিতে কেউ তাড়া করেনি কখনো, তাই ভালো ছুটতে পারলেও ক্রমে তার দম ফুরিয়ে আসতে লাগলো। এরা ধরতে পারলে নির্ঘাত জ্যান্ত পুঁতে দেবে কৃষ্ণদহের মাটিতে। একটা কিছু করতেই হবে বাঁচতে গেলে। ছুটতে ছুটতে হঠাৎ একটা প্রকাণ্ড বাড়ির ধ্বংস স্তূপ দেখতে পেল নিধিরাম। আকাশ পরিষ্কার থাকায় চাঁদের আলো প্রকট। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘন আগাছার জঙ্গলে ঢাকা ভাঙা প্রাসাদটার মধ্যেই দৌড়ে অদৃশ্য হলো নিধিরাম। যদি লুকিয়ে থাকা যায়। হাঁচড় পাঁচড় করে জংলা ঝোপঝাড়ের কাঁটার খোঁচা অগ্রাহ্য করে অনেকটা ভিতরে ঢুকে পড়ল বাড়িটার। একটা ইট বার করা ভাঙা ঘরের কোণের অন্ধকারে নিজেকে সঁপে দিয়ে প্রচণ্ড হাঁপাতে লাগলো বেচারা। একটু সামলে নিয়ে কান খাড়া করে শুনতে লাগলো লোকগুলো এখানেও পিছু নিয়েছে কিনা। কিন্তু না, কোনো লোকজনের গলার আওয়াজ কানে এলো না তার। প্রায় আধ ঘন্টা মতো ওখানেই অনড় হয়ে বসে রইল, সব চুপচাপ, শুধু এন্তার ঝিঝি পোকার ডাক। যাক, লোকগুলো তাহলে শেষ পর্যন্ত ক্ষান্ত দিয়েছে। আজ খুব জোর বেঁচেছে নিধিরাম, আর নয়, ঢের হয়েছে। চুরি জিনিসটা তার কোনোদিনই হবে না, আজ সে বুঝে গেছে। তার চেয়ে গায়ের লোকের পরামর্শ অনুযায়ী দোকান করবে বা বদ্যিমশায়ের সাগরেদ হবে, লোকজনেরও উপকার হবে। বাপ পিতামহের ব্যবসাকে নমস্কার জানিয়ে আর 5টা সাধারণ মানুষের মতোই জীবন কাটাবে সে। এখন ভালোই ভালোই ঘরে ফিরতে পারলেই হয়, কিন্তু রাত থাকতে থাকতে পালাতে হবে। সকালে আবার লোকগুলো ফিরে আসতে পারে তার খোঁজে। কিন্তু এই কোথায় এলো নিধিরাম? বোধহয় পুরনো দিনের রাজবাড়িটারই হবে। কিন্তু যারা তাড়া করেছিল তারা বাড়িটায় ঢুকলো না কেন? সাপ খোপের ভয়ে? তাই তো, প্রাণ বাঁচানোর জন্য তখন এসব কিছু ভাবেনি নিধিরাম। এই যা জায়গা, তাতে সাপ বিচ্ছেদের আড্ডাখানা হওয়াটাই স্বাভাবিক। শেষে চোরের মার থেকে বাঁচতে গিয়ে কি সাপের ছবলে মরতে হবে? বাপ তাকে সাপের মন্ত্র শিখিয়েছিল বটে, যা প্রয়োগ করলে নাকি স্বয়ং বাসুকিও কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু অনভ্যাসের ফলে আর ভয়ের চোটে মন্ত্রগুলো কিছুতেই মাথায় এলো না। ভাঙা ঘরটার জমাট অন্ধকারটা এবার চোখে সয়ে এসছে। দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে বাইরের চাঁদের আলোর আভাস আসছে। লোকগুলো মনে হয় না আর আসবে এখন। এই তালে যেদিক দিয়ে ঢুকেছিল, ভাঙা বাড়িটার ভিতর দিয়ে তার উল্টো দিকটা ঠাহর করে কেটে পড়তে হবে। চুপচাপ উঠে দাঁড়িয়ে ঘরটা থেকে বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজতে লাগলো নিধিরাম। দেওয়ালের একটা জায়গা অনেকটা ধসা, সেটাকে টপকে গেলেই বোধ হয় বাইরের খোলা জায়গাতে এসে পড়বে। কিন্তু টপকাতে গিয়ে ইটের ফাঁকে পাটকে ধরাম করে মুখ থুবড়ে পড়ে গেল নিধিরাম। আর পড়বি তো পর একদম সোজা ছাই গাদায়। এখানে ছাই গাদা কোত্থেকে এলো কে জানে। স্তূপীকৃত ছাইয়ের ওপর পড়ায় গায়ে কোনো ব্যথা লাগলো না বটে, কিন্তু তেল মাখা চটচটে শরীরটা ছাইয়ের একটা মোটা প্রলেপে ঢেকে গেল। যাকে, এসব নিয়ে ভাববার আর সময় নেই এখন। যত তাড়াতাড়ি পারে এ অলক্ষণে তল্লাট ছেড়ে খেজুরগাছিতে ফিরতে হবে তাকে। কয়েকটা পায়ে গিয়ে একটা বহু পুরনো নাট মন্দিরের বড় বড় থামওয়ালা চাতালে এসে দাঁড়ালো নিধিরাম। থামের আড়াল থেকে চাঁদের আলো নাট মন্দিরের চাতাল ভাসিয়ে দিয়েছে। চাতালটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে বেশ কয়েকটা ধাপ সিঁড়ি নেমে গেছে আগাছাবর্তী উঠোনে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে শুরু করলো নিধিরাম।
কিন্তু দুপা নেমেই তার পা যেন সিঁড়ির পাথরে আটকে গেল। এ কি দেখছে সে? হাত 20-25 দূরে উঠোনের অপর প্রান্তে ওটা কি? আপাদমস্তক সাদা শাড়িতে মোড়া ওটা কে দাঁড়িয়ে? শাড়ির ভিতর থেকে একটা উদ্ভট আলোর আভা বেরোচ্ছে। মূর্তিটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে একই জায়গায়, যেন শটান তাকিয়ে নিধিরামেরই দিকে। তারপর যেন ভোজবাজির মতো এক লাফে অদৃশ্য হয়ে গেল। একই তবে ভাঙা বাড়ির পেতনি? নিধিরামের অনধিকার প্রবেশ মেনে নেয়নি? একই তবে ভূতের বাড়ি? তাই কি লোকগুলো ঢুকলো না? শেষে গণধোলাইয়ের হাত থেকে বেঁচে সাপ বিচ্ছেদের ফাঁকি দিয়ে ভূতের হাতে তার ভবলীলা সাঙ্গ হবে। মাথাটা টলে উঠল নিধিরামের। সারা রাতের ধকল, উদ্বেগ, ক্লান্তি, ভয় আর এই আচমকা আতঙ্কের সম্মিলিত চাপ সে আর নিতে পারল না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। মাথা ঘুরে নাট মন্দিরের সিঁড়িতেই পড়ে গেল চক্ষুদান সমিতির অকর্মণ্য সদস্য খেজুর গাছের নিধিরাম। এখন কেমন বোধ করতেছেন বাবুরা? আপনারা ঠিক আছেন তো দুজনে? নাট মন্দিরের সিঁড়ির ওপর ফ্যাল ফেলে চোখে উদ্ভ্রান্তের মতো বসে আছে ধুরন্ধর ও দিব্যকান্তি। কিছুটা দূরে হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় মুখ নিচু করে বসে সাদা ভূতের মতো সর্বাঙ্গে ছাই মাখা নিধিরাম। তাকে ঘিরে গোটা 20 লোক লাঠি হাতে পাহারা দিচ্ছে। একজন বেটে সন্নামতো লোক নিধিরামের মাথায় একটা চাঁটি কষিয়ে বলল, কাল গড়াইবাবুর বাড়িতে হতভাগা চুরি করতে ঢুকেছিল। ধরতে পারলে কালকে ঘুঘু চক্কর খাইয়ে ছেড়ে দিতাম মরকটটাকে। ব্যাটার ছেলে পালিয়ে ঢুকলো কিনাই চৌধুরী বাড়িতে। এ বাড়ির ধারে কাছে সন্ধ্যের পরেই আমরা পা ফেলিনি। তো রাত দুপুরে চোরটার পিছনেই কোন সাহসে। কিন্তু তককে ছিলেন বাবুরা। ভোর হতে না হতেই দলবল নিয়ে এসে পড়েছি, যদি বেটাকে পাওয়া যায়। দেখি সোনার চাঁদ সারা গায়ে ছাই মেখে এই সিঁড়ির ওপরই ভিমরি খেয়ে পড়ে আছে। একটা আধবুড়ো লোক সন্ডাটাকে জিজ্ঞেস করলো, কিন্তু বাটুল, এই সোরটা গায়ে ছাই মেখেছিল কি করতে রে? আরে তুমি কোন খবরটা রাখো দাসখুড়ো? আজকাল গায়ের কিছু লায়ক ছোকরা দুপুরের দিকে এদিক সেদিকে উনুন ধরিয়ে মাংস রাঁধে, হাঁড়িয়া গেলে আর উনুনের ছাই এইখানেই ডাই করে ফেলে রাখে। নির্ঘাত বেটা পালাবার সময় এই ছাইয়ের গাদাতেই পড়েছে। তারপর ধুরন্ধরদের দিকে তাকিয়ে বলল, চোরটাকে বেঁধেছি, এমন সময় আমাদের দলের একজনের নজর পড়ল আপনাদের ওপরে। দেখি উঠোনের কোণের ওই ঘরটার দোরগোড়াতে চৌকাটের ওপরে 2 জনে বেহুশ হয়ে পড়ে আছেন। তখন জলের ছিটে মেরে জ্ঞান ফিরিয়ে এই নাট মন্দিরের সিঁড়িতে নিয়ে এসে বসালাম। অনেক পুণ্যি ফলে আপনারা বেঁচে গেছেন গো বাবুরা, নয়তো এই চৌধুরী বাড়ির পিশেষ আপনাদের রক্ত শুষে একেবারে ছিবড়ে করে ফেলে দিত। হ্যাঁ। কথাটাকে গুরুত্ব না দিয়ে দিব্যকান্তিকে লক্ষ্য করে ধুরন্ধর চাপা গলায় বললেন, আচ্ছা পাকরাশি, রাত্রে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল আর দেখি তুমি ঘরে নেই। তোমার খোঁজে ঘর থেকে বেরোতে যাব এমন সময় তুমি চাদর মুড়ে দিয়ে আচমকা কোত্থেকে পেল্লায় লাফ দিয়ে ঘরে ঢুকতে গেলে। আমাদের মাথায় মাথায় জোরসে ঠোকাঠুকি হলো। তোমার ওই হেরে মাথাটা আমার কপালে এমন সাংঘাতিক জোরে লাগলো যে আমি চোখে সর্ষে ফুল দেখলুম। আর তারপরে নিশ্চয়ই আমরা দুজনে জ্ঞান হারাই। এত অবধি না হয় বোঝা গেল, কিন্তু তুমি ঘর থেকে বেরোলেই বা কেন? আবার খামোখামন বাঁদরের মতো লাফ দিয়ে ঘরে ঢুকতেই বা গেছিলে কেন? দিব্যকান্তি একবার আর চোখে সর্বাঙ্গে সাদা ছাই মাখা নিধিরামের দিকে তাকালো। সেও পিটপিট করে দিব্যকান্তির মুখের দিকে চাইল। কাল রাতের রক্তহীন সাদা পিশাচের রহস্যটা তার কাছে পরিষ্কার হলো। কিন্তু আপাতত স্পিকটি নট নিতেই শ্রেয়। কাছুমাছু মুখ করে ধুরন্ধরের দিকে বোকা বোকা চোখ করে তাকিয়ে কোঁত করে একটা ঢোক গিলল দিব্যকান্তি। আধবুড়ো দাশুখুড়ো ফের শুধ হলো।
আপনারা কে গো বাবুরা? কোত্থেকে আসতেছেন? এই মোটেই ভূতের বাড়িতে কি করতেছিলেন? আমরা কলকাতা থেকে আসছি। গ্রাম বাংলার পুরনো দিনের বাড়ি নিয়ে গবেষণা করি, তাই এই বাড়িতে রাত কাটাতে এসেছিলাম। বলেন কি গো বাবু, সেই কলকাতা শহর থেকে এত দূরে এসেন এই ভূতুরে বাড়িতে রাত কাটাইতে? এই গ্রামে কাউরে চেনেন? এই কার বাড়িতে উঠেছেন গো? হ্যাঁ, চিনি তো। আমরা 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 সামন্ত বাবুদের বাড়িতে উঠেছি। ওই বাড়ি যে দেখাশোনা করে সেই তো আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছিল। এই নামটা যেন কি ধরদা? নবদ্বীপ। নবদ্বীপ পাখিরা। কি নাম বললেন বাবু? বললাম তো, নবদ্বীপ পাখিরা। গতকাল সেই তো আমাদের স্টেশন থেকে আনতে গিয়েছিল। তারপরে ওই সামন্ত বাড়িতে উঠলাম, আমাদের জন্য রান্না বান্না করে দিল। তারপর ওই রাত্রিবেলা এই চৌধুরী বাড়িতে পৌঁছে দিয়ে গেল। ধপাস করে একটা শব্দ হলো। দাশুখুড়ো মাটিতে বসে পড়েছে। তার চোখ দুটো বিস্ফারিত, যেন কোনো এক অবাস্তব কথা শুনছে। বাঁটুলও হাঁ। কয়েকজন গ্রামবাসীও অবাক মুখে এগিয়ে এলো ধুরন্ধরের দিকে। বাঁটুল হোঁচট খাওয়া গলায় জিজ্ঞেস করলো, আপনারা কাল ওকে দেখেছেন? ও আপনাদের স্টেশন থেকে নিয়ে এসেছে, রান্না করেছে। এ কি অশৈলী কথা কইতেছেন গো বাবু? কেন, কি হয়েছে? তোমরা সবাই অমন করছো কেন? ধুরন্ধরের ভুরুতে সেকেন্ড ব্র্যাকেট। একটা দীর্ঘশ্বাস ফেলে দাশুখুড়ো বসা অবস্থাতেই বলল, পরশু রাতে জোরদারের কাছ থেকে ধান বেচার টাকা নিয়ে এই ভ্যান রিক্সা চালায় ফিরছিল নবা। স্টেশনের কাছে রাস্তা জুড়ে একখান বিশাল গাড্ডা আছে। দাশুখুড়োর কথার মাঝেই উত্তেজিত হয়ে দিব্যকান্তি চেঁচিয়ে উঠল, হ্যাঁ আছে তো। স্টেশন থেকে আসার সময় আমরা দেখেছি নবদ্বীপ গর্তটার ধারে ভ্যান রিক্সাটা থামিয়েছিল বেশ কিছুক্ষণ। একই রকম দেখতে আরেকটা ভ্যান রিক্সা একেবারে ভেঙে চুরে পড়েছিল ওই গর্তের ভিতর। মনে আছে ধরদা? ধুরন্ধর ভুরু কুচকে দাশুর দিকে তাকিয়ে, মুখে কোনো কথা নেই। কি উল্টো পাল্টা কথা বকতেছেন গো বাবু? রাতের বেলায় ওই ঘুরঘুরটি অন্ধকারে দেখতে না পাই ওই গাড়িটাতে ভ্যান রিক্সা নিয়ে উল্টে পড়ে যায় নবা। কপালটা একদম চোখা পাথরের কোণে ঠোক্কর খেয়ে ফেটে যায়। সেইখানেই সব শেষ। গতকাল ভোরবেলায় গায়ের নবীন মাস্টার এই ট্রেন ধরতে গিয়ে দেখে গাড্ডাটার মধ্যে নবা মরে পড়ে আছে। ওর তো তিন কুলে একই ভাগ্নে ছাড়া আর কেউ নেই। সে বদ্ধমান্না কোথায় লেখাপড়া করে আমরা ঠিক জানি নে বাবু। টেলিফোনের নম্বরও নেই যে খবর দেব। তাই আমরা এই গায়ের কজনে মিলে ওরে কাল দুপুরে দাহ করে দিয়ে এসেছি। ওর ভ্যান রিক্সাটা বোধহয় এখনো হেনেই পড়ে আছে। কতবার আমরা নবার সঙ্গে পঞ্চায়েতে গিয়ে বলিছি যে গাড্ডাটা ভরাট করে দাও, গাড্ডাটা ভরাট করে দাও। দেখি এখন নবার মরণে যদি তেনাদের টনক নড়ে। এইসবের মানে কি? তোমরা কি সব আবোল তাবোল বকছো? লোকটা তো কাল রাত্রিরেও এখান থেকে যাবার আগে বলে গেল যে আজ ভোরে গরম চা পৌঁছে দেবে। দিব্যকান্তি দেখল ওর কথা শুনে সবাই কেমন দম বন্ধ করে অবাক বিস্ময়ে চেয়ে আছে নাট মন্দিরের সিঁড়ির সবচেয়ে ওপরের ধাপটার দিকে। ধুরন্ধরের দিকে তাকিয়ে দেখল তার দৃষ্টিও সেদিকে। কি দেখছে লোকগুলো অমন করে? ধীরে ধীরে দিব্যকান্তিও ঘাড় ফিরিয়ে তাকালো সিঁড়ির পানে। দেখল সিঁড়ির সবচেয়ে ওপরের ধাপে একটা টিনের কেটলি আর দুটো কাচের গেলাস কারোর অদৃশ্য হাত কখন যেন নিঃশব্দে রেখে গেছে। কেটলির মুখ থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, তার ভেতর থেকে ভুর ভুর করে ভেসে আসছে টাটকা চায়ের গন্ধ। নবদ্বীপ কথা রেখেছে। গো গো করে আওয়াজ তুলে যে মানুষটি সিঁড়িতে এলিয়ে পড়লেন তিনি আর কেউ নন, ভূতারি সংঘের দাপুটে যুক্তিবাদী সেক্রেটারি শ্রী ধুরন্ধর ধর। আজ শ্রী শ্রী হট্টমূলানন্দজি মহারাজের পরম পবিত্র পদধূলি পড়েছে কলকাতায় তার একনিষ্ঠ ভক্ত দিব্যকান্তি পাকরাশির গৃহে। বসার ঘরে তক্তপোষের ওপর
দুধ সাদা চাদরের ওপর গাঁদা আর গোলাপের পাপড়ির সাথে কচি মূলোর পাতা ছড়ানো। দুটো বিশাল গেরুয়া রঙের পাশপালিশ দুপাশে নিয়ে তাকিয়াতে ঢুলু ঢুলু চোখে স্মিত হাস্য মুখে প্রবচন দিয়ে চলেছেন বিবিধ পুষ্পমাল্যভূষিত এক বাবাজি। তক্তপোষের সামনে 4টে শাড়ি জুড়ে ভক্তরা দুলে দুলে সেই কথামৃত শ্রবণ করে ধন্য হচ্ছেন। আজ তাদের দলে এক নতুন ভক্ত যোগ দিয়েছেন, তারই দীক্ষার দিন আজ, তাই এই আয়োজন। ঘরের এক কোণে টিয়া পাখির মতো নাকটাকে কপালে তুলে অবাক চোখে অভয়া দেখে যাচ্ছে তার স্বামীর পাশে বসে হাত জোর করে ভক্তি গদগদ চিত্তে অপার শ্রদ্ধা নিয়ে কচি পাঠার মতো নিষ্পাপ মুখ করে বসে আছেন হট্টমূলানন্দের আখড়ার নবতম সংযোজন, ভূতারি সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রীযুক্ত ধুরন্ধর ধর। শেষ হলো আমাদের আজকের গল্প রসিক উপাধ্যায়ের লেখা ঘড়িতে যখন 3:13। গল্পের সূত্রধার অর্ণব ও সৌভিক, গল্প পাঠ পর্ব পরিচালনা ও শব্দগ্রহণে অর্ণব, পাকরাশি ও দাসখুড়োর চরিত্রে শীর্ষেন্দু, ধুরন্ধরের চরিত্রে শুভম, নবদ্বীপের চরিত্রে মানব, অভয়ার চরিত্রে স্বাগতা, বাটুলের চরিত্রে সৌভিক, খুকির চরিত্রে সৌরিমা এবং বাংলা অডিও স্টোরি ইতিহাসে এই প্রথমবার প্রচ্ছদ অঙ্কনের পাশাপাশি জলধরের চরিত্রে রয়েছেন কভারম্যান অভিব্রত। এছাড়া অন্যান্য কিছু ছোটোখাটো চরিত্রে শুনতে পাবেন এই কলাকুশলীদের। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ভেল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিক ও স্বাগতা সাহাকে এবং বংশট চ্যানেলের পক্ষ থেকে শুভম চৌধুরীকে। চ্যানেলগুলির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশন বক্সে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সঙ্গেও যোগাযোগের সমস্ত ঠিকানা পাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউন। নমস্কার।